আসসালামু আলাইকুম। টাইপ 4-এ তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি জুয়েল। আজকের পর্বে বিভিন্ন যৌগিক বস্তু যেমন আমাদের সিলিন্ডার বা গোলক এগুলো নিয়ে আলোচনা করব, যেখানে একটা বস্তু থেকে অন্য বস্তুতে কনভার্ট করলে সেগুলোর আকার আকৃতি যে পরিবর্তন হয়, উচ্চতা পরিবর্তন হয়, সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্নে আছে 2 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট। আর এই গোলাকার বস্তুগুলোর বেলায় সবসময় খেয়াল রাখবো ব্যাস না ব্যাসার্ধ। আমাদের সবসময় ইউজ হবে কিন্তু ব্যাসার্ধ। তো 2 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট একটি ধাতব নিরেট কঠিন গোলক, অর্থাৎ ধাতব গোলক, সেটাকে গলানো হয়েছে 1 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি নিরেট সমবৃত্তক সিলিন্ডারে কনভার্ট করা হয়েছে। তাহলে এইখানে যে সিলিন্ডারটা হলো সেই সিলিন্ডারটার হাইট কত হবে সেটা এখানে কিন্তু সিলিন্ডারের বেলায় ব্যাসার্ধ বলা হয়েছে, আর আমাদের গোলকের বেলায় বলা হয়েছে এটা হলো একটা ব্যাস দেওয়া আছে। তাহলে এই ম্যাথগুলোর জন্য আমাদের চেহারাটা কাইন্ড অফ এরকম। আমাদের এই প্রশ্নটা তাহলে যেরকম ভাবে হবে, ডি এর মানটা এখানে আমাদের ব্যাসটা দেওয়া আছে 2 এবং ব্যাসার্ধ যেটা দেওয়া আছে সেটা হলো 1। ব্যাসার্ধটা হলো সিলিন্ডারের। তাহলে এইটাকে গলিয়ে যদি এটা তৈরি করা হয়, আমি ধরে নিচ্ছি যে এইটা গলায় এটা যদি তৈরি করা হয়, ব্যাপারটা তাহলে কেমন? তুমি একটা ক্লে দিয়ে যারা ছোটবেলায় খেলছো, তাহলে গোল একটা ক্লেকে তুমি এটা সিলিন্ডার শেপ দিছো, মানে পাইপের মতো একটা শেপ দিছো। তাহলে এইখানে যতটুকু ক্লে ছিল সেই ক্লেটাকেই তুমি যখন শেপ দিচ্ছ এইখানে, তার মানে এইটার আয়তন আর এইটার আয়তন পরস্পর সমান। তাহলে আমরা এক্ষেত্রে ধরে নিব এই দুইটার আয়তন যেটা আয়তন, তাহলে কি হবে? গোলকের আয়তন যেটা ছিল 4/3, এটা হলো পাই। আমি একবারে মানটা বসায় দেবো, কারণ আমরা এমসিকিউ যত শর্টকাট করতে পারি। তাহলে এখানে আর এর মানটা কত? আর এর মান হলো 1 কিউব। আমাদের গোলকের যেটা আয়তন ছিল, সূত্র ছিল 4/3 পাই আর কিউব। এখানে দুইটা সূত্র আমি লিখে রাখলাম, পাই আর স্কোয়ার এইচ, আর হলো আমাদের 4/3 পাই আর কিউব। এই জায়গায় তাহলে আমাদের এর আয়তনটা চলে গেল। এই একই আয়তন হবে সিলিন্ডারে, শুধু শেপটা চেঞ্জ হয়ে যাবে। সিলিন্ডারের আয়তনের সূত্র কি? পাই, এটা হলো আর স্কোয়ার, এখানে আর এর মানে হলো 1 স্কোয়ার, এইচ মানে হলো এইচই থাকলো। এই এইচটাই আমাদের আননোন আছে। তাহলে উভয় পক্ষ থেকে আমি এখানে পাই পাই কাটা দিলাম। তাহলে এখানে থাকলো শুধুমাত্র আমাদের 4/3, অর্থাৎ আমাদের যে এইচ এর ভ্যালুটা সেটা আমাদের থাকলো 4/3। এবার আমরা অ্যান্সারে গিয়ে চেক করব 4/3 কোনটাতে আছে। 4/3, আমাদের 4/3 দেখি আমাদের ঘর নাম্বার, তাহলে সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্নটা এখানে দেওয়া আছে 2 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট। এবার আবার একটু চেঞ্জ আছে, ব্যাসার্ধটা 2 সেন্টিমিটার দেওয়া আছে, ধাতব গলিকে গলিয়ে 2 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট সমবৃত্তিক সিলিন্ডারে উৎপন্ন করা হলো। আমাদের তাহলে এবার তথ্যের পার্থক্য থাকছে কতটুক? আমাদের এখানে ব্যাসার্ধটাও 2, প্রথমটা অর্থাৎ আমাদের যে গোলক আছে গোলকের ব্যাসার্ধ 2, আবার সিলিন্ডার যেটা আছে সেটার ব্যাসার্ধ 2। এখন আমরা সিলিন্ডারের হাইট বের করব, তার মানে গোলকের আয়তন আর সিলিন্ডারের আয়তন সমান হবে, কারণ গোলকটাকে গলিয়ে আমরা সিলিন্ডার তৈরি করেছি। এক্ষেত্রে আমাদের এমসিকিউ এর বেলায় সাধারণত নিরেটিভ সবগুলো হয়, ফাঁকা হয় না। তো এখন তাহলে এখানে আয়তনের সূত্রটা কি হবে? 4/3 পাই আর কিউব, আর মানে হলো 2 কিউব, ইকুয়াল এখানে হবে পাই আর স্কোয়ার এইচ। পাই মানে পাই, আর মানে হলো এটা হলো 2 স্কোয়ার, এইচ মানে হলো এইচটা আমাদের আননোন। তাহলে এখন আমাদের এই জায়গায় উভয় পক্ষ থেকে আমরা পাই পাই বাদ দিলাম, এখানে 2 কিউব আছে। আমি যদি 2 কিউব উভয় পক্ষ থেকে বাদ দেই, আমরা জানি সমানের উভয় পাশে যদি একই জিনিস গুণ আকারে থাকে, অথবা হয় দুইজনই উপরের না অথবা দুইজনই নিচে, তাহলে আমরা এখানে কাটাকাটি করতে পারি। এখানে 2 আছে 2টা, এখানে 2 আছে 3টা, একটা 2 থেকে যাবে। তাহলে আমাদের ফাইনাল এটা হচ্ছে 8/3, এইটা ইকুয়াল এইচ। যদি আমরা রিটেন পার্টে করতাম সেক্ষেত্রে আরেকটু গুছিয়ে লিখতাম, এখানে সর্বোচ্চ আমরা যতটুকু শর্টকাট করতে পারি। তাহলে আমাদের রেজাল্টটা দাঁড়াচ্ছে 8/3, যেটা আমাদের 8/3 আনসারটা হলো গ নাম্বার, এটা হলো আমাদের সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্নটা এই জায়গায় যেটা দেওয়া আছে, আগেরটা দেওয়া ছিল 2 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট গোলক, এখানে 2 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট গোলক। আগেরটা ছিল 2 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট সিলিন্ডার, এখানে 2 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট সিলিন্ডার। আগেরটাতে হাইট বের করতে বলছে, এখানেও হাইট, অর্থাৎ দুইটার রেজাল্ট একই। শুধুমাত্র পার্থক্য কোথায়? আমাদের আগের অপশনটাতে 80 নাম্বারে যেটা ছিল সেটা আমাদের ভগ্নাংশকারে রেজাল্ট দেওয়া আছে, আর এখানে দেওয়া আছে দশমিক আকারে। তাহলে আগের যে রেজাল্টটা আছে একই প্রসেসে বের হবে। আগের ছিল 8/3, যেটাকে আমরা ক্যালকুলেটরে যদি প্রেস করি দশমিকে, তাহলে সেটা দেখতে পাচ্ছি আমাদের রেজাল্টটা হবে 2.67। এইটা হলো আমাদের সঠিক উত্তর। 82 নম্বর প্রশ্নে দেখা যাচ্ছে 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরড ধাতব গোলককে গলিয়ে 4 সেন্টিমিটার ভূমি ব্যাস বিশিষ্ট, মানে ভূমির ব্যাসটা যেটা দেওয়া আছে সেটা 4 সেন্টিমিটার। তাহলে আবারও সেই সিলিন্ডারের হাইটটা কত? একই সূত্র ব্যবহার করব। তাহলে এক্ষেত্রে আমরা দুজনের আয়তন সমান বলবো, যেখানে সিলিন্ডারটার জন্য ব্যাস দেওয়া আছে, অর্থাৎ আমাদের এখানে ব্যাসার্ধ 2 কাউন্ট হবে, আর এখানে বৃত্তের ক্ষেত্রে ব্যাসার্ধটাই দেওয়া আছে, তাহলে ব্যাসার্ধ 5 কাউন্ট হবে। এই ক্ষেত্রে আমরা হাইটটা যদি বের করতে চাই, আমরা বলবো প্রথমে গোলকের আয়তন 4/3 পাই আর কিউব। আর কিউব মানে হলো এখানে আর এর মান 5, তাহলে 5 কিউব ইকুয়াল আমাদের পরেরটা যেটা করতে হবে, এখানে পাই আর স্কোয়ার এইচ। পাই মানে পাই, আর স্কোয়ার মানে এখানে আর কিন্তু 2, আমরা এবার 4 লিখবো না, এইচ মানে আমাদের এইচই থাকলো। উভয় পক্ষ থেকে পাই পাই কাটা।
এখানে দেওয়া আছে 2 স্কোয়ার, 2 স্কোয়ার মানে 4, তাহলে 4 আর 4 কাটা দিলাম, কারণ কি বলেছি সমানের দুই পাশেই যদি কোনো কিছু টোটালের সাথে গুণ অথবা টোটালের সাথে ভাগ আকারে থাকে তাহলে তাকে আমরা কাটতে পারবো। তাহলে আমরা কাটা চলে গেল এখানে, তাহলে আমাদের ফাইনালি থাকলো এই জায়গায় একটা 5 কিউব আর এখানে একটা 3। এই জায়গায় তাহলে এইচ এর ভ্যালু যেটা থাকবে এইচ সমান তাহলে আসবে এটা হলো 125 ডিভাইডেড বাই 3, ক্যালকুলেশন করলে এটা 41.6 এর মতো কোনো একটা ভ্যালু থাকে। এবার আমরা টপিক অ্যান্সার সাথে মিলাই দেখি 41 পয়েন্ট সামথিং, এই রেজাল্টটা আমাদের ম্যাচ করছে 41-এর সাথে কয়ের সাথে, তাহলে এটা আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নটা এটা 83 যেটা দেওয়া আছে 6 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট, ব্যাস কিন্তু ব্যাস বিশিষ্ট একটি ধাতব গোলককে গলিয়ে 2 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট সমবৃত্তিক নিরেট সিলিন্ডার বা বেলুনে কনভার্ট করা হয়েছে, তাহলে এখন উচ্চতা কত? আগের ম্যাথটাতে এখানে আমাদের 6 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট গোলক, তার মানে এক্ষেত্রে আমাদের ব্যাসার্ধ যেটা হবে শুধুমাত্র যদি আমরা এখানে ব্যাসার্ধটাকে চেঞ্জ করে দেই, ব্যাসার্ধটা হবে 6, তাহলে ব্যাসার্ধটা হবে এখানে 3 কিউব। আর আগে এইখানে ছিল 2 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট সমবৃত্তিক সিলিন্ডারে ব্যাসার্ধ 2, এখানে ব্যাসার্ধ 2 দেওয়া আছে, তাহলে এখন ক্যালকুলেশনটা করলে কি হবে আগের মতোই 2 আর এখানে 4 2 স্কোয়ার 4 কাটা গেল, পাই কাটা গেল, তাহলে থাকবে এখানে 3 কিউব ডিভাইডেড বাই 3। 3 কিউব ডিভাইডেড বাই 3 মানে কি, এই ক্ষেত্রে 3 আছে 3টা, এখানে 3 আছে একটা, কাটলে আমাদের একটা 3 স্কোয়ার থাকবে, রেজাল্ট হবে 9। এইটাই হলো আমাদের এইচ এর মান। তাহলে আমরা অপশনগুলোর সাথে মিলিয়ে দেখি, আমাদের 9 আছে হলো ঘ নাম্বারে, তাহলে এইটা হলো আমাদের সঠিক উত্তর। ক্যালকুলেশনগুলো করার সময় তুমি যত প্র্যাকটিস করবে তোমার ক্যালকুলেশনগুলো তত স্মুথ হবে এবং তত শর্টকাট হবে। 84 যেটা দেওয়া আছে 6 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট একটি গোলক গলিয়ে সমবৃত্তিক সিলিন্ডার প্রস্তুত করা হলো, যে ক্ষেত্রে ব্যাসার্ধ দেওয়া আছে 3, উৎপন্ন সিলিন্ডারের উচ্চতাটা কত? এই প্রশ্নটাতে তাহলে 6 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট নিরেট গোলক ব্যাস বিশিষ্ট আছে, তার মানে এখানে আমরা বলতে পারি ব্যাসার্ধটা হলো 3, আর সিলিন্ডারের ব্যাসার্ধ যেটা আছে সরাসরি আরই দেওয়া আছে, আর এর ভ্যালুটা হলো 3। এই জায়গায় দুইজনের আয়তন সমান, কারণ গোলকটাকে গলিয়ে সিলিন্ডার তৈরি করা হয়েছে, তাহলে আমরা বলতে পারি 4/3, এখানে 4/3 ইন্টু পাই মানে পাই আর কিউব, আর মানে এখানে হলো 3 কিউব, ইকুয়াল পাই আর স্কোয়ার এইচ, পাই মানে পাই আর স্কোয়ার মানে হলো 3 স্কোয়ার। এইচ এর ভ্যালুটা আমরা জানি না, এইচ এর ভ্যালুটা বের করতে হবে। এখন এই পাশে এই 3 দিয়ে যদি এই 3 কে ভাগ করি তাহলে এখানে থাকবে হলো একটা 3 স্কোয়ার, সমানের ডান পাশে একটা 3 স্কোয়ার আছে, সমানের বাম পাশে একটা 3 স্কোয়ার আছে, তাহলে আমরা এই 3 স্কোয়ার কাটতে পারি। তবে শর্ত কি, আমাদের যাকে কাটবো সে যদি সমানের দুই পাশে থাকে, হয় দুইজনই ওপরে না হলে দুইজনই নিচে, এবং অবশ্যই আমাদের সে টোটালের সাথে গুণ আকারে থাকতে হবে। এখানে যদি কোনো কিছু থাকতো +3, তাহলে এইটার সাথে এটার কাটতে পারতাম না, কারণ সে কোনো একজনের সাথে আমাদের যোগ বিয়োগ আকারে আছে। তাহলে এখন আমাদের অলমোস্ট এখানে আমাদের পাই যদি বাদ দেয় এই পাশে সব চলে গেল, এইচ এর মানটা থাকবে শুধুমাত্র 4। 84 নাম্বার অ্যান্সার আমাদের 4 আছে ক নাম্বারে, তাহলে এটা হলো আমাদের সঠিক উত্তর। 85 নম্বর প্রশ্নে আছে একটি সিলিন্ডারের ভূমির ব্যাস দেওয়া আছে 4 সেন্টিমিটার, তাহলে এটাকে যদি শুরুতে আমি বলি এর ব্যাসার্ধটা কত, ব্যাসার্ধটা তাহলে হবে 2, এর উচ্চতা হাইটটা দেওয়া আছে এটা হলো 3 সেন্টিমিটার দেওয়া আছে, এর বক্রতলের ক্ষেত্রফল। সিলিন্ডারের ক্ষেত্রে যদি শুধু ক্ষেত্রফল বলে তাহলে আমাদের সম্পূর্ণ ক্ষেত্রফল বের করতে হবে, আর যদি বক্রতল বা ভূমির ক্ষেত্রফল বলে ইন্ডিভিজুয়াল সেটাই বের করব। তো বক্রতলের ক্ষেত্রফলে আমরা সূত্র জানি a সমান 2 পাই আর এইচ। আমরা যদি শুধু এখানে ভ্যালুটা হিসাব করি 2 মানে 2, এখানে পাই মানে পাই, আর এর ভ্যালুটা কত, এটা হলো 2, এইচ এর ভ্যালুটা হলো 3, তাহলে 2 দুগুণে 4, 3 4 12, 12 পাই, এইটাই হবে আমাদের অ্যান্সার। অপশনগুলো যেহেতু আমাদের এখানে যে অপশনগুলো আছে প্রত্যেকটা অপশন আমাদের পাই সহ আছে, তাহলে আমরা ক্যালকুলেশন সরাসরি পাই দিয়েই করব, দশমিকে করব না। এক্ষেত্রে আমাদের অ্যান্সারটা মিলে যাচ্ছে ক্ষয়ের সাথে 12 পাই। আগের প্রশ্নের মতে 86-এও একই প্রশ্ন আমাদের চেয়েছে একটি সমবৃত্তিক বেলুনের ব্যাসার্ধ আর সমান দেওয়া আছে 3 সেন্টিমিটার, উচ্চতা দেওয়া আছে 4 সেন্টিমিটার, বেলুনটির বক্রতলের ক্ষেত্রফল কত? বক্রতলের ক্ষেত্রফল যেটাকে আমরা যদি এ দ্বারা প্রকাশ করি তাহলে এ সমান হবে হলো 2 পাই আর এইচ। এখানে 2 এর মানে 2, পাই মানে তো পাই, আর এর ভ্যালুটা কত আছে, এখানে ব্যাসার্ধটা 3, এইচ এর ভ্যালুটা 4, তাহলে আমরা বলতে পারি 3 4 12, 12 দুগুণে 24 পাই, 24 পাই আছে হলো ঘ নাম্বারে, তাহলে এটা হলো আমাদের সঠিক উত্তর। প্রশ্নে দেওয়া আছে 3 সেন্টিমিটার ব্যাসের একটি গোলক আকৃতির বল একটি সিলিন্ডার আকৃতির বাক্সের মধ্যে সম্পূর্ণভাবে ঠিকঠাকভাবে এঁটে যায়। এই ঠিকঠাকভাবে এঁটে যায় মানেই হলো এখানে চিত্র, যদিও আমার 3D দেখানো সম্ভব হচ্ছে না। তো এই যে সিলিন্ডারটা আছে, যে সিলিন্ডারের উপরের বৃত্তাকার পার্টটাকে আমি কালো করে দেখিয়েছি, এর ভিতরে এই যে আমাদের গোল আকারের যে বলটা আছে না, সম্পূর্ণভাবে ঠিকঠাকভাবে এঁটে যাচ্ছে। ঠিকঠাকভাবে এঁটে যাওয়ার অর্থই হলো এই যে আমাদের সিলিন্ডারটার এখানে যে আমাদের ব্যাসটা আছে, এই যে ব্যাসটা আছে এই ব্যাসটাই হবে আমাদের এই সিলিন্ডার যে আছে সিলিন্ডারের বাহুর দৈর্ঘ্য সমান। এবং সিলিন্ডার যেহেতু এইটা ঠিকঠাকভাবে এঁটে গেছে, তাহলে এই ক্ষেত্রে সিলিন্ডারের এই দিক বরাবর দৈর্ঘ্য যতটুকু হবে আমার এদিক বরাবর দৈর্ঘ্যটা একই পরিমাণ হবে, দুইটা সেম হবে।
তাহলে এখন এইখানে বললো সিলিন্ডারটির বক্রতলের ক্ষেত্রফল কত। সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি? সূত্রটা ছিল হলো 2πr/h। এক পাশ থেকে লিখি, 2 মানে 2, পাই মানে পাই, আর মানে কত? এই যে আমাদের এই যে সিলিন্ডারের যে ভূমিটা আছে, ভূমির ব্যাসার্ধ, তো টোটাল এই ডিস্টেন্সটা হবে বৃত্তের যে ব্যাস আছে ব্যাসের সমান। বৃত্তের ব্যাস যদি আমাদের 3 সেন্টিমিটার হয়, তাহলে এই যে আমাদের সিলিন্ডার যে বৃত্তাকার পথ আছে সেটা আমাদের 3 সেন্টিমিটার হবে। তাহলে এখানে ব্যাসার্ধটা হবে হলো 1.5, দশমিক আসতে গুণ দিয়ে লিখি। এইচটার ভ্যালু কত হবে? হাইট যতটা আছে এটাই হবে তার এইচ। এই যে এইচটা আছে সেই এইচটা আবার কত? এই বৃত্ত যদি ঠিকঠাকভাবে এঁটে যায়, মানে লেফট রাইট সব দিকে সে ঠিকঠাকভাবে এঁটে যাবে, উপর নিচ সবটাই, তাহলে এর হাইটটা হবে এর ব্যাসের সমান, মানে এটা হবে 3। তাহলে এখানে আমাদের আসবে হলো 9 পাই, তাহলে আমাদের রেজাল্ট হবে। আমাদের অপশনের সাথে মিলিয়ে দেখি 9 পাই রেজাল্টটা হচ্ছে আমাদের গয়ের সাথে, এইটা তাহলে আমাদের সঠিক উত্তর। 88 নম্বর প্রশ্নে বলা আছে 6 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট, তার মানে যেখানে আমাদের ব্যাসার্ধ থাকবে হলো 3 সেন্টিমিটার, একটি নিরেট গোলক গলিয়ে একটা সিলিন্ডার প্রস্তুত করা আছে যার ব্যাসার্ধটা আছে হলো 3 সেন্টিমিটার। তার মানে দুইজনের আয়তন পরস্পর সমান। এইটুকাকে কম্পেয়ার করি সিলিন্ডারের ক্ষেত্রফল, এটা একটু পরে আসি। প্রথমে হলো দুইজনের আয়তন সমান হবে। প্রথমে হলো গোলকের আয়তন, আমরা জানি গোলকের আয়তন হলো 4/3 পাই আর কিউব। এক্ষেত্রে দুইজনের ব্যাসার্ধ যেহেতু আমাদের 3 দেওয়া আছে, তাহলে এটার আয়তনের সূত্র হবে 4/3 পাই আর কিউব, আর মানে হলো 3, এটা হলো কিউব। তারপরে এখানে সিলিন্ডারের যে আয়তনটা হবে সেটা হবে পাই আর স্কোয়ার এইচ। পাই মানে পাই, আর স্কোয়ার মানে হলো তাহলে 3 স্কোয়ার, এইচ মানে হলো, এইচ এর মানটা আমরা জানি না, উভয় পক্ষ থেকে তো পাই বাদ দিলাম। এই ক্ষেত্রে আমাদের 3 স্কোয়ার কাটা গেলে একটা 3 কিউব কাটা গেলে 3 স্কোয়ার কাটা গেল, 3 স্কোয়ার চলে গেল, তাহলে এইচ এর যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা আসলো 4। এখন সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল কত সেটা আমরা জানি। সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল হলো 2 পাই, এটা হলো আর এইচ, যেখানে 2 মানে 2, পাই মানে হলো পাই, আর এর ভ্যালুটা আমরা বসাবো এখানে, আর এর ভ্যালুটা 3, এইচ এর ভ্যালুটা হলো আমাদের 4। তাহলে 3 4 12, 12 2 24, 24 পাই, এইটা হবে আমাদের রেজাল্ট যদি আমাদের পায়ে শিফট করা থাকে। আমাদের দেওয়া আছে 24 পাই, তাহলে আমাদের সঠিক অ্যান্সারটা পাচ্ছি হলো 24 পাই। পরের প্রশ্নটা দেওয়া আছে, এই প্রশ্নটাতে ব্যাসার্ধ যেটা দেওয়া থাকবে, গোলকের ব্যাসার্ধ 6, ব্যাস মানে ব্যাসার্ধটা দেওয়া আছে 3 সেন্টিমিটার, আর 2 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট সিলিন্ডার বানাবো। সিলিন্ডারটা তাহলে ব্যাসার্ধ 2 সেন্টিমিটার দেওয়া আছে। এখন এইটাকে যেহেতু গলিয়ে একটাতে গলিয়ে আরেকটা তৈরি করা হয়েছে, মানে দুজনের আয়তন সমান, সিলিন্ডারের সম্পূর্ণ পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত সেটা বের করতে হবে। সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফলের জন্য দরকার 2 পাই আর ইন্টু এইচ প্লাস আর, অর্থাৎ এখানে একটা এইচ দরকার, যে এইচটা আপাতত এই তথ্যের মধ্যে নাই। আমরা সেটা করব কি, এই দুইটার আয়তনের সূত্র দিয়ে আমরা বের করব। দুইটার আয়তন আমি একবার সরাসরি সূত্র লিখে দিব। গোলকের আয়তন হলো 4/3 পাই আর কিউব, এই ম্যাথটাতে আর এর ভ্যালুটা হলো 3, তাহলে 3 কিউব লিখলাম। এখানে দেওয়া আছে 2 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট, এটার আয়তনের সূত্র হবে পাই আর স্কোয়ার এইচ, যেখানে আমি একেবারেই বসায় দেই। আর এর মানটা হলো এখানে 2, তাহলে 2 স্কোয়ার, এইচ মানে হলো এইচ থাকলো। এই ক্ষেত্রে 2 স্কোয়ার মানে হলো 4, আর 4 কাটা গেল, পাই পাই চলে গেল। আর এইখান থেকে যদি 3 দিয়ে 3 কিউবকে ভাগ করি তাহলে 3 স্কোয়ার হবে। এটা তুমি সরাসরি অ্যান্সারটা লিখে দিবে। তাহলে এইচ এর যে ভ্যালুটা পাচ্ছি সেটা আমাদের 9, এইচ এর ভ্যালুটা পাওয়া গেল। এখন আমাদের সমগ্র তলের ক্ষেত্রফলের যদি আমরা বলি, সম্পূর্ণ পৃষ্ঠ না বলেও যদি বলতো, শুধু বলতো সিলিন্ডারটার পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত, পৃষ্ঠতলের ক্ষেত্রফল মানে আমরা সম্পূর্ণ ক্ষেত্রফলটা বের করব। সেক্ষেত্রে সূত্রটা আমাদের 2 পাই আর ইন্টু এইচ প্লাস আর, এইটা হলো সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র। আমরা যদি মানটা বসিয়ে দিই এখন, তাহলে মানটা আসবে 2, ঠিকই থাকলো পাই, আর এর পরিবর্তে আমরা বসাই দেব 2, এইচ প্লাস আর, এইচ এর মানটা পাওয়া গেছে 9, আর এর ভ্যালুটা যেটা হলো প্লাস আর মানে হলো 2, তাহলে 9 আর 2 11, 11 2 11 যোগ করলাম, আর এখানে আছে 2 আর 2 4, তার মানে এটা হবে হলো 11 আর 4 44 পাই, 44 পাই, এটা হলো আমাদের অ্যান্সার। যদি আমাদের এখানে পায়ে থাকে, অ্যান্সার পায়ে আছে, তাহলে আমাদের সঠিক অ্যান্সার হলো এইটা। অনেক সময় দেখা যায় এটা দশমিকে যদি কনভার্ট করা থাকে, তুমি জাস্ট ক্যালকুলেটরে 44 পাইকে কনভার্ট করবে। আমাদের অনেক সময় দেখা যায় ক্যালকুলেটরে এসডি টাইপের মুড থাকে কিছু ক্যালকুলেটরে, আর কিছু ক্যালকুলেটরে সরাসরি মান চলে আসে, তাহলে সেক্ষেত্রে আমরা পাচ্ছি 44 পাই। 90 নম্বর যে প্রশ্নটা আছে, এই প্রশ্নটা অনেক সময় আমাদের রিটেন পার্টেও চলে আসছে, যেখানে দেওয়া আছে আমরা দেখতে পাচ্ছি একটা ক্যাপসুল দেখতে পাচ্ছি। এই ক্যাপসুলে এই জায়গায় যে পার্টটা আছে সেখানে ব্যাসার্ধটা, এখানে চিত্রটা একটু যেরকমই মনে হোক, এটা কিন্তু বাস্তবে ব্যাসার্ধ, এইটা সুষম গোলক হয় নাই। তো এখানে ব্যাসার্ধটা দেওয়া আছে 3 সেন্টিমিটার, এখানে ব্যাসার্ধটা দেওয়া আছে 3 সেন্টিমিটার। তাহলে এই পাশের যে অংশটা, সেটা যদি আমি এই পাশে এরকম নিয়ে আসি, এই পার্টটা, এটা হলো একটা গোল, আর এই পাশের একটা গোল, এই দুইটা গোল মিলে আমরা কিন্তু একটা পূর্ণ একটা গোল বা গোলক পাচ্ছি।
এই অংশটা কিন্তু যেহেতু বলে দিছে এটা একটা ক্যাপসুল, তার মানে এটা 2D না, এটা 3D। মানে এইরকম যে শেপটা দেখতে পাচ্ছি শেপ আসলে এইটা না, শেপ এটাকে 3D-তে চিন্তা করলে যেটা হবে সেটা আমরা নর্মালি যে ঔষধগুলো খাই, ক্যাপসুল যে ওষুধগুলো খাই যেটা সেরকম। এই ক্যাপসুলের যদি আমরা এই পার্ট আর এই পার্ট, এই দুইটা পার্ট বাদ দেই, ভিতরে আমি মার্ক করলাম যে পার্টটা, এই পার্টটা যদি থাকে তাহলে এইখানে যে পার্টটা পাওয়া যাবে সেটা একটা সিলিন্ডার আকার, একটা পাইপের আকার। এখন দেখি প্রশ্নে কি বলছে। প্রশ্নে বলছে ক্যাপসুলের সমগ্র তলের ক্ষেত্রফলটা কত হবে সেটা বের করতে হবে, সমগ্র তলের ক্ষেত্রফলটা। তাহলে ক্যাপসুলের সমগ্র তলের ক্ষেত্রফলটা আমরা কয় ভাগে ভাগ করতে পারি? টোটাল ক্ষেত্রফলটা বের করার জন্য আমরা, যদিও ক্যাপসুলের সুন্দর করে আলাদা করে সূত্র দেওয়া ছিল 2 এইখানে যে গোলাকার অংশ আছে তার ক্ষেত্রফল বা আয়তনে যখন যেটা আসে সেটা বের করার কথা বলছে। তারপরে এখানে সিলিন্ডারটা যে আছে সিলিন্ডারটার আমরা আয়তন বের করব। এখানে অবশ্য ক্ষেত্রফল বের করতে বলছে, তাহলে আমি ভেঙে ভেঙেই করছি, তোমরা চাইলে সরাসরি সূত্র দিয়েও করতে পারো। প্রথম পার্টটা কি, এই যে অংশটা আছে এই অংশটা একটা গোলক, একটা আমরা যে ক্রিকেট ফুটবল খেলি সেরকম একটা গোলক, গোলকের উপরে পার্টটা। তোমরা যারা ঔষধ বাসায় খাও, না খাওয়া লাগুক সেটাই দোয়া করি, বাট যদি তোমরা দেখে থাকো ক্যাপসুলগুলা, ওপরে যে পার্ট আছে একটা গোলকের অর্ধেক পার্টটা, মানে এই অংশটা টোটাল একটা গোলকের অর্ধেক পার্ট। তাহলে এইটার আমাদের ক্ষেত্রফল কত? যদি এটা সম্পূর্ণ গোলক হতো তাহলে সম্পূর্ণ গোলকের ক্ষেত্রফল হতো 4/3, এটা হলো পাই, এটা আর স্কোয়ার। এইরকম একটা গোলক, কিন্তু এই গোলকটা কিন্তু সম্পূর্ণ না, এই গোলকটা কিন্তু অর্ধেক, তাহলে আমি ইনটু এখানে হাফ দিয়ে দিলাম, এরকম হাফ। তার মানে এই যে পার্টটা আমরা এইখানে উপরে যে পার্ট আছে সেটার টোটাল ক্ষেত্রফলটা কি হবে? টোটাল বলতে শুধুমাত্র এই অর্ধবৃত্তটা, সেটা হবে হাফ ইন্টু 4/3 পাই আর স্কোয়ার, কারণ বৃত্তের ক্ষেত্র গোলকের ক্ষেত্রফল 4/3 পাই আর স্কোয়ার, তার অর্ধেকটা। কিন্তু এইরকম গোলক কয়টা আছে? ওপরে একটা আছে, নিচে একটা আছে, তাহলে আমি এখানে সামনে 2 গুণ করলাম, তাহলে এটা হলো একটা অর্ধগোলক, এটা হলো দুইটা অর্ধগোলক। 2 কাটা গেলে আমাদের শুধুমাত্র 4/3 পাই আর স্কোয়ার এটা থাকলো। সরি, একটু ভুল হয়েছে, 4/3 পাই আর স্কোয়ার না, আমাদের 4 পাই আর স্কোয়ার। তাহলে প্রথম পার্টটা মিস্টেকটা কিন্তু খেয়াল করে, আমি ভুলে আয়তনের যে থ্রিটা নিয়ে আসছিলাম। গোলকের ক্ষেত্রফলের সূত্র হলো 4 পাই আর স্কোয়ার, যেহেতু উপরে অর্ধগোলক ছিল হাফ লিখলাম, এরকম অর্ধগোলক দুইটা সেজন্য সামনে 2 গুণ করলাম, কাটাকাটি করে আমার শুধুমাত্র 4 পাই আর স্কোয়ার থাকলো। এইটা হলো গোলকের ক্ষেত্রে। পাশাপাশি আমি যদি এখন এইখানে এই যে সিলিন্ডারটা আছে, সিলিন্ডারটার সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্র বের করি, সম্পূর্ণ ঠিক না, এটা হলো শুধুমাত্র বক্র পার্টটা, কারণ উপরে তো ক্যাপসুল আছেই। তার মানে সিলিন্ডারের যে তোমরা যদি ওই পিঙ্গলস চিপসের কথা ভাবো অথবা ড্যানিশ কৌটা যেগুলো আছে, সেগুলো উপরে একটা ঢাকনি থাকে, নিচে একটা ঢাকনি থাকে। তো ঢাকনির জায়গায় তো আমাদের ক্যাপসুলের যে গোলাকার পার্টটা চলেই গেল, তার মানে শুধুমাত্র সিলিন্ডারে যে আমাদের বক্র পার্ট যেটাকে বলি, শুধুমাত্র বক্র পার্ট নিয়ে আমরা আলোচনা করব। সিলিন্ডারে বক্র পার্টের আমাদের ক্ষেত্রফল ছিল 2 পাই, এটা হলো আর এইচ। এইটুক যদি হয় তাহলে এখন আমাদের এখানে 4 মানে 4, পাই মানে পাই, আর স্কোয়ার মানে কত? এখানে ব্যাসার্ধ 3, তাহলে 3 স্কোয়ার। 2 ইন্টু পাই মানে পাই, আর এর ভ্যালুটা কত? এখানে আমাদের আর এর ভ্যালুটা 3, এইচটা কত? এই এইচটা কত হবে আসলে? আমাদের টোটাল এইখান থেকে শুরু করে এই পর্যন্ত আছে 14 সেন্টিমিটার। 14-র মধ্যে এইখান থেকে আমার, যেহেতু আমরা এই গোলককে আলাদা করে হিসাব করে নিয়েছি, ওটা তো আমাদের বাদ, তাহলে ওইখান থেকে -3, নিচের 3টাও আমরা হিসাব করে নিয়েছি, এইখানের যে অর্ধগোলক আছে সেটাও হিসাব করছি, তাহলে মাইনাস আমাদের 3। তাহলে এইটুকের যে রেজাল্টটা থাকছে 3 3 6 গেলে আমাদের 8 থাকবে। অর্থাৎ এই ম্যাথটাতে এই সিলিন্ডারের ক্ষেত্রে আমাদের হাইটটা হবে শুধুমাত্র 8। টোটাল ক্যালকুলেশন করলে, শুধু ক্যালকুলেটর ইউজ করলেই এই রেজাল্ট যেটা দেখতে পাচ্ছি সেটা হলো 263.89, এরকম একটা রেজাল্ট আসবে যদি আমরা ক্যালকুলেটর প্রেস করি। আমাদের অপশনের সাথে যদি ম্যাচ করাই তাহলে 263 আমাদের রেজাল্ট পাচ্ছি এইটা। তাহলে এইটাই হলো আমাদের ক্যাপসুলের, সম্পূর্ণ ক্যাপসুলের যে ক্ষেত্রফলটা, শুধু ক্ষেত্রফল নিয়ে আলোচনা করা আছে। আমরা এই ম্যাথটা আমরা 90 নাম্বার ম্যাথ করলাম, 91, 92, এইটা বাদ দিয়ে আমি একেবারে 93-তে চলে যাচ্ছি, আবার উপরে ব্যাক করব, কারণ এই দুইটাই ক্যাপসুল নিয়ে আলোচনা করা আছে। এক্ষেত্রে কি বলা আছে? এই যে ক্যাপসুলটা আছে এই ক্যাপসুলটার আয়তন নিয়ে আলোচনা করা আছে। আগের বার যেটা ছিল আমাদের ক্ষেত্রফল নিয়ে আলোচনা, একই ক্যাপসুলটা এবার শুধু আয়তন নিয়ে যদি আলোচনা হয়, তাহলে সেক্ষেত্রেও আমরা একইভাবে ম্যাথটা করতে পারি। ম্যাথটা কি হবে? এই ম্যাথটাতে আগের বার যেমন আমরা ক্ষেত্রফল নিয়ে আলোচনা করেছি, এবার আমরা আলোচনা করব হলো এর আয়তনটা নিয়ে, কারণ এখানে আয়তনটা আলোচনা করা আছে। আমরা দেখতে পাচ্ছি ক্যাপসুলের আয়তন কত, সেই আয়তনটা যদি আমরা নির্ণয় করি, আয়তন নির্ণয়ের জন্য তাহলে এই যে অংশটা আছে, আবারও বলি তুমি কিন্তু এটা 3D-তে চিন্তা করবে। ক্যাপসুলটা আমরা যেটা খাই ওই ক্যাপসুলটা 3D-তে আছে, এখানে তো 3D-তে ড্র করা সম্ভব না, আমরা দেখাচ্ছি 2D-তেই। তাহলে এই পার্টটার আয়তন কত হবে? 4/3 পাই আর কিউব। এই ম্যাথের জন্য ব্যাসার্ধ আর 3 এটা দেওয়া আছে, আর কিউব লিখলাম। কিন্তু এটা সম্পূর্ণ গোলক না, এটা অর্ধগোলক, তাহলে আমাদের সামনে হাফ গুণ করে দিলাম, হাফ আসলো। এইরকম অর্ধগোলক উপরে একটা আছে, নিচে একটা আছে, তাহলে আমরা 2 গুণ করে দিলাম, তাহলে আমাদের এই গোলকের উপরের গোলাকার পার্ট এবং নিচের গোলাকার পার্ট সম্পূর্ণ আমাদের হয়ে গেল।
এক্ষেত্রে আমরা 2 কাটা গিয়ে একটা 4/3 পাই আর কিউব এটাই থাকলো। বাকি থাকলো সিলিন্ডার। সিলিন্ডারের আমরা আয়তনের সূত্র ইউজ করব। আমরা জানি সিলিন্ডারের আয়তনের সূত্র হলো পাই আর স্কোয়ার। এই প্রশ্নটাতে এই আরটাই ব্যবহার, যেহেতু সুষম, তাহলে এক্ষেত্রে আমাদের ব্যাসার্ধ হবে আর 3 স্কোয়ার। এইচটা কত হবে? এইচ আগের ম্যাথে দেখেছি, এইচ হলো আমাদের 8। সম্পূর্ণ যদি এখন আমরা ক্যালকুলেশন করি, আমাদের টাইম সেভ করা দরকার, সুতরাং ক্যালকুলেশনের সময় আমরা কিছু খেয়াল রাখবো। এখানে 3 কাটা গিয়ে কিন্তু এখানে আমাদের 3 স্কোয়ার থাকে, তাহলে এখানে আসবে কত? এটা আসবে হলো 9 আর এখানে 4, তাহলে আমরা লিখে দিব 36। আর এইখানে থাকছে কত? পাইটা একটু পরে হিসাব করি, দুইটাতে যেহেতু পাই আছে, এখানে হলো 9 আর হলো 8, 8 নং এটা হলো 72, তাহলে টোটাল আসবে হলো 108। এখানেও পাই আছে, এখানেও পাই আছে, দুইটার সাথে যদি আমি গুণ করে দেই পাই, তাহলে আমাদের রেজাল্ট আসবে 339। এখানে 339 পয়েন্ট, এটা হলো 29, এরকম একটা অপশন। কাছাকাছি রেজাল্ট দেখি কোনটা আছে, 339.28, সেই রেজাল্টটা হবে হলো আমাদের 339.28, এই যে 2829 আমাদের এইটা, তাহলে এটা হলো আমাদের সঠিক উত্তর। তো দুইটা ক্যাপসুল আমরা পাশাপাশি দেখলাম, আমাদের ক্যালকুলেশন করার প্যাটার্ন একেবারেই সেম। উপরে একটা গোলক, নিচে একটা গোলক, মাঝখানে একটা সিলিন্ডার। ক্ষেত্রফল বললে ক্ষেত্রফল, আয়তন বললে আয়তন। আমরা আবারও ব্যাক করে আসলাম 92-তে এবং 91 যেটা আছে, কারণ আমাদের এই দুইটা প্রশ্ন এখনো বাকি আছে, 91 এবং 92, অর্থাৎ সিরিয়ালে আমরা দুইটা ক্যাপসুলে চলে গেছিলাম। 91 যেটা আছে, 4 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট গোলক আকৃতির বল একটা সিলিন্ডার আকৃতির বাক্সের মধ্যে ঠিকঠাকভাবে এঁটে যায়। চিত্রটা তুমি কিছুটা এরকম চিন্তা করতে পারো, এই যে আমাদের সিলিন্ডার, উপরে যে সিলিন্ডারটা আছে, সিলিন্ডারের মধ্যে একটা গোলাকার আছে, ওটাকে তুমি 3D চিন্তা করো, ঠিকঠাকভাবে এঁটে যাচ্ছে। সিলিন্ডারটার আয়তন কত? সিলিন্ডারের আয়তনের সূত্র আমরা কি জানি? এটা যেহেতু সিলিন্ডার, আয়তন হলো আমাদের পাই আর স্কোয়ার এইচ। এখানে পাই মানে তো পাই, আর এর মানটা কত? আর এর মানটা হলো, এই যে আমাদের যে গোলকটা দেখতে পাচ্ছি, গোলকটা সম্পূর্ণটাকে ঘিরে ধরছে, তার মানে এই গোলকের ব্যাস হবে এই সিলিন্ডারের ব্যাসের সমান, এই গোলকের ব্যাসার্ধ হবে এই সিলিন্ডারের ব্যাসার্ধের সমান। তাহলে সিলিন্ডারের যেহেতু এখানে 4 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট গোলক, গোলকের ব্যাসার্ধ যদি 4 সেন্টিমিটার হয়, তাহলে আমাদের এই সিলিন্ডারের যে ব্যাসার্ধ আছে, কারণ ও তো তার মধ্যে, সিলিন্ডারও তো গোলাকার, ওর মধ্যে সম্পূর্ণ এঁটে গেছে, তাহলে এই ব্যাসার্ধ সমান হবে। এরপরে আমার লাগবে হলো এইচ। এইচটা কত হবে? এই যে আমাদের এটাই তো এইচ, যেটা আমাদের ব্যাসের সমান আছে, তার মানে এই যে গোলকটা আছে, গোলকের ব্যাসই হবে এই সিলিন্ডারটা হাইট। গোলকের ব্যাসার্ধ যেহেতু 4 সেন্টিমিটার আছে, ব্যাসার্ধ হবে 4 দুগুণে 8, তাহলে 9, এটা হবে 70, 8 নং 72, 72 পাই, এটা হলো অ্যান্সার। আমাদের অপশনগুলোর মধ্যে একটু মিসিং আছে, আমি বলছি 4 কিন্তু লেখার সময় 3 লিখে ফেলছি, তো এটাকে যদি আমরা 4 করি, মানে এখানে হবে হলো 4 স্কোয়ার, তাহলে টোটাল রেজাল্টটা আমাদের আসবে হলো 128, এটা হলো পাই, এটা রেজাল্ট। যেহেতু আমাদের রেজাল্টটা পায়ে ক্যালকুলেশন করা আছে, আমরা পায়ে রাখবো 128, যেটা আমাদের অপশনের সাথে মিলে যাচ্ছে হলো ঘ নাম্বার, তাহলে এই ঘ নাম্বারটা হবে হলো আমাদের সঠিক উত্তর, 128 পাই ঘন সেন্টিমিটার, যে এককটাই থাক। 92তে বলা আছে 4 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট একটি গোলক আকৃতির বল, এখানে 4 সেন্টিমিটার আকৃতি বিশিষ্ট গোলক আকৃতির বলই ছিল, যেটা একটা সিলিন্ডারের মধ্যে ঠিকঠাকভাবে এঁটে যায়, তাহলে সিলিন্ডারের আয়তনটা কত? তাহলে আগেরটার সাথে পার্থক্য কোথায়? এখানে 4 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট যেটা ছিল, এখানে বললো আমাদের 4 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট, মানে শুধুমাত্র পার্থক্যটা হবে কোথায়? এই ব্যাস আর ব্যাসার্ধের মধ্যে পার্থক্য হবে, তার মানে এইখানে যেটা আছে সেটা আমাদের ব্যাসার্ধটা হয়ে যাবে 2 সেন্টিমিটার। তাহলে এই ম্যাথটাতে আমরা আগের মতো কি করব? আগের যে ভ্যালুগুলো ছিল, শুধুমাত্র আমাদের এখানে ব্যাসটা হলো 4, এই ব্যাসটাই হবে ওর হাইট, তার মানে এই জায়গায় যে আমাদের হাইটটা আছে, এটা আমার রিপ্লেস হয়ে যাবে 4। ব্যাসার্ধ যেটা আছে, ব্যাসার্ধ আগে ছিল 4, এখন হবে 2। এই মানগুলো যদি বসিয়ে দেই, পাই আর স্কোয়ার এইচ, এখানে আর এর মানটা হবে তাহলে 2 স্কোয়ার ইন্টু এইচ, যেটা হবে এইচ এর মানটা হবে কত? এই যে আমাদের ব্যাস 4 আছে, তাহলে এটা হবে 4। এখানে 2কে স্কোয়ার করলে 4, আর 4 এর সাথে 4 যদি আমি মাল্টিপ্লাই করি, তাহলে আমাদের চলে আসবে হলো, এটা হলো 16 পাই। আমাদের অপশনের সাথে মিলাই দেখি, অপশনের সাথে মিলালে এই ঘ নাম্বার, এটা হবে হলো আমাদের সঠিক উত্তর। তো মোটামুটি সবগুলো প্রশ্নই কাছাকাছি, শুধুমাত্র তথ্যগুলো একটু কম বেশি থাকে ব্যাস ব্যাসার্ধ দিয়ে। এই প্রশ্নটাতে দেওয়া আছে যে আমাদের 3 সেন্টিমিটার ব্যাসের একটি গোলক আছে, সেই গোলকটা একটা সিলিন্ডারের মধ্যে এঁটে যাচ্ছে, তাহলে অনধিকৃত অংশের, অর্থাৎ সিলিন্ডারের মধ্যে যে ফাঁকা জায়গাটা থাকবে সেটা, যদি কোনো 3 সেন্টিমিটার ব্যাসের একটি গোলক এই সিলিন্ডারের মধ্যে এঁটে যায়, তার মানে এই যে সিলিন্ডারের আমাদের দৈর্ঘ্য প্রস্থ দুইটাই আবার সমান হবে, কারণ সমভাবে এঁটে যাওয়া মানে কি, সব পাশে আমাদের সমান আছে, তাহলে আমাদের হাইটটা হবে, এইখানে যে সিলিন্ডারের যে হাইট যদি আমরা ধরি শুধু সিলিন্ডারের ক্ষেত্রে, তাহলে হাইটটা হবে আমাদের এর ব্যাসের সমান, মানে হলো 3, আর এইটার ব্যাসার্ধ হবে, সিলিন্ডারের ব্যাসার্ধ হবে এই গোলকের ব্যাসার্ধ সমান। গোলকের ব্যাস যেহেতু আমাদের 3 আছে, তাহলে দুইটা, এখানে আমি R1 R2 লিখি, R1 ইকুয়াল R2 ইকুয়াল, এখানে আমি ধরলাম হলো 1.5। এইটা হলো তাদের দুইজনের
টোটাল ইনফরমেশন। এখন অনধিকৃত অংশের আয়তন মানে হলো এই টোটাল, যদি আমি এইখানে 3D যেটা আছে ওটা 3Dও না, এটা 2.5D আছে, আমি ধরলাম এইটা একটা বর্গাকার বাক্স। এখানে যখন আমাদের এই যে এরকম আমরা বৃত্ত অঙ্কন করতাম এটা 2Dতে, তাহলে এই অনধিকৃত অংশ বলতে কি বোঝাচ্ছে? টোটাল জায়গা থেকে যে জায়গাটা আমাদের এখনো ফাঁকা আছে, এই যে এই অংশটা আমাদের ফাঁকা আছে, তাহলে এই অংশটার ক্ষেত্রফল কত? এখানে ক্ষেত্রফল না হয়ে আয়তন হয়েছে। তাহলে তুমি চিন্তা করো একটা সিলিন্ডার আকার একটা সিলিন্ডারকে চিন্তা করো, একটা পাইপ চিন্তা করো, এর মধ্যে পাইপটা যদি আমাদের নর্মাল আমার হাতের মাপ এতটুকু হোক, এর মধ্যে যদি একটা টেনিস বল ক্রিকেট বল যদি দেওয়া যায়, তাহলে ওই পাইপের মধ্যে একদম এঁটে গেল, তাহলে যে ফাঁকা জায়গা থাকবে না, এই যে কর্নার দিয়ে যে ফাঁকা জায়গাটা থাকে, এই ফাঁকা জায়গাটা বের করব। তাহলে এখন ব্যাপারটা কি হবে? এখানে আয়তনটা বের করার জন্য দুইজনের আয়তনটা যদি আমি বিয়োগ করি, তাহলে আমরা ওই ফাঁকা জায়গার আয়তনটা পাবো। এখানে অবশ্যই বড় হবে হলো আমাদের সিলিন্ডারের আয়তনটা। তো সিলিন্ডারের আয়তন থেকে আমি গোলকের আয়তন যদি বাদ দেই, তো দুইজনের আয়তনকে বিয়োগ করব। সিলিন্ডারের আয়তন যেখানে আমাদের পাই আর স্কোয়ার এইচ, গোলকের আয়তন যেটা আছে সেটা হলো 4/3, এটা হলো পাই আর কিউব। এই মাত্রার জন্য আমাদের পাই মানে পাই, অ্যান্সার কিন্তু আমাদের দেখো এখানে পাই সহ আছে, তাহলে আমাদের পাই ক্যালকুলেশন না করলেও হবে। পাই মানে পাই, আর স্কোয়ার মানে এই আর স্কোয়ারটা, এটা হলো আমাদের ওই দুইজনের জন্য যদিও ব্যাসার্ধটা সমান, তাহলে 1 পয়েন্ট, এটা হলো 5, এটা হলো হোল স্কোয়ার। এইচটা হবে বৃত্তের যে ব্যাস এখানে, সেটা হবে এইচ, এইচটা তাহলে হবে হলো 3 মাইনাস, এটা হলো 4/3, পাইটা পাই থাকবে, আর কিউব, আর কিউব মানে হলো 1.5 হোল কিউব। এই দুইটুকু যদি আমরা ক্যালকুলেশন করি, ফাইনালি আমাদের রেজাল্ট আসে 2.25 পাই। আমি কিন্তু ক্যালকুলেশনে করার সময় পাইটা টাইপ করি নাই, কারণ এখানে আমাদের সিঙ্গেল পাই আছে, এখানেও পাই আছে, কোনো স্কোয়ার ছাড়া, আর আমাদের রেজাল্টের মধ্যে পাই সহ আছে, তাহলে শুধুমাত্র কনস্ট্যান্টগুলো হিসাব করে দেখলাম। অথবা তুমি এইখানে যে অংশটা আছে টোটালটাও তুমি যদি ক্যালকুলেটরে উঠাই এন্টার দাও, তাহলে দেখবে, অর্থাৎ ইকুয়াল দাও এই 2.25, এটা আমাদের আসবে অ্যান্সার। আমাদের অপশনটা তাহলে কোনটা হচ্ছে? এইখানে ক নাম্বার 2.25, এটা আমাদের অ্যান্সার। 95 4 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট, আগে যেটা ছিল আমাদের 3 সেন্টিমিটার ব্যাসের, এখানে আমাদের 4 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট গোলক আকৃতির বল সিলিন্ডারের মধ্যে সম্পূর্ণ এঁটে যায়, আবারও সেই আমাদের অনধিকৃত অংশের আয়তন। তাহলে আমি যদি এখন দুইজনের আয়তনের সূত্রটা আমরা বিয়োগ করি, আয়তনকে বিয়োগ করি, তাহলে আমরা অনধিকৃত অংশের আয়তন বের করব। অবশ্যই আমরা সিলিন্ডারকে আগে লিখবো, কারণ সিলিন্ডারটাই বড়। এখানে হলো পাই আর স্কোয়ার এইচ মাইনাস গোলকের জন্য যেটা হবে 4/3, এটা হলো পাই আর কিউব। এক্ষেত্রে আমি যদি মানগুলো বসিয়ে দেই, পাইটাকে আমরা এবারও যে অপশনগুলো দেখতে পাচ্ছি সবগুলো অপশনের মধ্যে পাই আছে। তার আগে আমি এখানে আরও কয়েকটা অপশন তোমাকে দেখিয়ে দেই, যে এই অপশনটাতে এখানে আমাদের আছে হলো পাই কিউব, এখানেও পাই কিউব আছে। অ্যান্সারের মধ্যে আমাদের যেটা থাকবে, যদি আমরা এবার এই পাই কিউবটা খেয়াল রেখো, যদি আমরা এইখানে দেখি, এইখানে আছে হলো আর স্কোয়ার, আর এখানে আছে হলো শুধুমাত্র পাই। এই দুইজনের মধ্যে হিসাবে তাহলে পাই কিউব আসার কোনো সম্ভাবনাই নাই। তাহলে ওই যে দুইটা অপশন আছে, যে দুইটা অপশন এখানে দেখালাম, যেখানে পাই কিউব আছে, যেহেতু সূত্রের মধ্যে কোনো আমাদের পাই কিউব আসার সম্ভাবনা নাই, তাহলে এই দুইটা অ্যান্সার আমাদের শুরুতেই বাদ। তাহলে হয় এই দুইটার মধ্যে যে কোনো একটা আসবে। তোমার হাতে যদি খুব কম সময় থাকে, যে তুমি সময় পাচ্ছ না, যে কোনো একটা ঠিক চিহ্ন দিয়ে চলে আসবে এই দুইটার মধ্যে। আর সময় অবশ্যই থাকবে, তোমরা ক্যালকুলেশন যদি করো, এইখানে শুধু অ্যান্সারটা বসায় দাও। পাই মানে পাই, পায়ের তো কোনো আমি মান বসাবো না। আর এর মান, এই 8 টাকার দুইজনের জন্য আর যেহেতু সেম, তাহলে এটা হলো 4 স্কোয়ার এইচ। এইচটাও এখানে জানি, আমাদের এটা সিলিন্ডারের এইচটাও ছিল 8, আর এখানে 4/3, পাই মানে পাই রাখলাম, আর কিউব মানে এটা হলো 4 কিউব। এই দুটো যদি ক্যালকুলেশন করা যায়, তাহলে আমাদের ফাইনালি রেজাল্ট আসবে 128 পাই/3। তাহলে এইটাই হলো আমাদের সঠিক অ্যান্সার। আমরা বইয়ের সাথে যদি মিলিয়ে দেখি, তাহলে আমাদের অ্যান্সারটা আসবে হলো ক নাম্বারে 128 পাই/3। হ্যাঁ, একক অবশ্যই ঘন এককেই হবে, যত প্রকার আয়তন সকল প্রকার আয়তন হবে ঘন এককে, আর ক্ষেত্রফল সবসময় হবে বর্গ এককে। 96 নাম্বার যে প্রশ্নটা আছে, এখানে দেওয়া আছে 4 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট একটি গোলক আকৃতির বল একটি সিলিন্ডারের মধ্যে আমাদের ঠিকঠাকভাবে এঁটে যাচ্ছে। তো এই কোশ্চেন আগের কোশ্চেন কিন্তু একেবারেই সেম। আবার এটাতেও দেখি, এখানেও কিন্তু আমাদের হিসাবটা পাই সহই আছে। আমরা পাই সহই যদি হিসাব করি, পার্থক্যটা কোথায় থাকবে? এখানে দেওয়া ছিল 4 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট, তার মানে আমাদের এইবার ব্যাসার্ধটা, এই যে দুইটা ব্যাসার্ধ ছিল, এই দুইটা ব্যাসার্ধ আমাদের চেঞ্জ হয়ে যাবে। যেহেতু আমাদের ব্যাস হলো 4 সেন্টিমিটার, ব্যাসার্ধ দুইটাই আসবে হলো আমাদের, এটাও 2 সেন্টিমিটার, এটাও 2 সেন্টিমিটার। যেহেতু আমাদের কোনো গোলক যদি কোনো সিলিন্ডারের মধ্যে ঠিকঠাকভাবে এঁটে যায়, মানে সাইডেও এঁটে যায়, উপরেও এঁটে যায়, কোনো অংশটা বেশি কম বা বেশি থাকবে না, তাহলে অবশ্যই এই গোলকের ব্যাস হবে এই যে সিলিন্ডার আছে সেই সিলিন্ডারের হাইট। তার মানে সিলিন্ডারের ব্যাস, গোলকের ব্যাস যেহেতু 4, তাহলে এখানে হাইট যেটা আছে, হাইটটা আমাদের 4 হবে।
অর্থাৎ এই প্রশ্নটাতে আমি শুধু এখন বাকি তথ্যগুলো যদি আমি রিপ্লেস করে দেই আমার অ্যান্সার চলে আসবে। তাহলে আমাদের পাইটা পাই থাক, আর এর ভ্যালুটা হলো 2a², এইচ এর ভ্যালুটা হলো 4 -4 ডিভাইডেড বাই 3, পাই ঠিকই থাক, আর এর ভ্যালুটা হলো আমাদের এখানে 2, এটা হলো 2 হোল কিউব। ফাইনালি অ্যান্সার যেটা থাকবে 16 পাই ডিভাইডেড বাই 3। আমরা যদি অপশনের সাথে মিলাই দেখি তাহলে আমাদের অ্যান্সারটা হলো খ নাম্বার, এটা 16 পাই ডিভাইডেড বাই 3, এটা আমাদের সঠিক উত্তর হবে। আমাদের এই প্রশ্নটাতে এখানে দেওয়া আছে চিত্রে ফাঁপা সিলিন্ডার যেটা আছে, সিলিন্ডার ভিতরে একটা নিরেট কোণক আছে, বেলনটির অনধিকৃত অংশের আয়তন বের করো। অন্যভাবে বলতে পারি যে একটা সিলিন্ডারের মধ্যে একটা কোণক আছে, এই কোণকের অনধিকৃত অংশের আয়তনটা সিলিন্ডারের অনধিকৃত অংশের আয়তনটা বের করব। এখানে অবশ্যই সিলিন্ডারের হাইট এবং কোণকের হাইটটা একেবারে সেম আছে। এক্ষেত্রে আমাদের ইনফরমেশন যেগুলো দেওয়া আছে, আমি যদি এটাকে একটু সাইডে আলাদা করে আঁকি, এই জায়গায় 13টা যেটা দেওয়া আছে এই ব্যাপারটা এরকম করে দেওয়া আছে। এই যে এই অংশটা এইটা দেওয়া আছে 13, আর এই অংশ যেটা আছে এটা দেওয়া আছে 12। আর আমরা জানি যদি কোণকের শীর্ষবিন্দু থেকে আমাদের লম্ব আঁকা হয় তাহলে ভূমিটাকে আমরা ব্যাসার্ধ ধরি, উচ্চতাটা তো লম্ব, এই লম্বটাই উচ্চতা। আর এই পাশের যে বাহুটা হয়, তির্যক যে বাহুটা আছে বা হেলান তল যেটা আছে, এইটাকে আমরা এল ধরি, যেটাকে আমরা অতিভুজের সাথে কম্পেয়ার করতে পারি। এবং অনেকগুলো এমসিকিউতে তোমাদেরকে আমরা বলেছি যে কিছু আমাদের এরকম ধারাবাহিকভাবে কিছু মান আছে যেগুলো আমরা সমকোণী ত্রিভুজের অর্থ প্রকাশ করে। যেমন ত্রিভুজের একটা বাহু, একটা ত্রিভুজের একটা বাহু যদি 3 হয়, আর একটা বাহু যদি 4 হয়, আর একটা বাহু যদি 5 হয়, এই তিনটা বাহু দিয়ে গঠিত ত্রিভুজ অবশ্যই সমকোণী ত্রিভুজ হবে, কারণ এই দুইটার স্কোয়ার আমাদের এইটার স্কোয়ারের সমান, ছোট দুইটার স্কোয়ার বড়টার স্কোয়ারের সমান, এটা অবশ্যই সমকোণী ত্রিভুজ হবে। একইভাবে যদি আমাদের এরকম আসে 6, 8, 10, অবশ্যই এটা একটা সমকোণী ত্রিভুজ গঠন করে। আর সবচেয়ে বেশি কমন যেটা হলো যদি আমাদের 12 আর একটা প্রিসেট আমাদের আছে, এটা হলো 5, 12 আর হলো 13, এই দুইটাকে স্কোয়ার করলে 25 আর হলো 144, যোগফল হয় 169, আর 13কে স্কোয়ার করলে 169 হয়। আমরা এগুলো অবশ্যই ভালো করে খেয়াল রাখবো, কোনো ক্যালকুলেশন ছাড়াই বলে দিব। এই যে আমাদের কোণকটা আছে, কোণকের হেলান তল যেটা আছে সেটা যদি 13 হয়, উচ্চতাটা যদি আমাদের 12 হয়, তাহলে এই যে ভূমিটা অবশ্যই 5 হবে। আর এখানে ভূমি মানেই হলো আর, তার মানে এই যে আমাদের সিলিন্ডার হোক অথবা কোণক হোক, এর যে ভূমিটা আছে ভূমিটার ব্যাসার্ধ হলো 5 সেন্টিমিটার। এখন প্রশ্নে আসি, বেলনটির অনধিকৃত অংশের আয়তনটা কত? বেলনটার অনধিকৃত অংশের আয়তনটা তাহলে কি হবে? আমরা দুইটার আয়তনকে যদি আলাদা করে বিয়োগ করি তাহলে প্রথমে আমরা লিখি হলো সিলিন্ডারের আয়তন, যেটা হলো পাই আর স্কোয়ার, এটা হলো এইচ, মাইনাস কোণকের যে আয়তনটা আছে, কোণকের আয়তন আমরা জানি 1/3, এটা হলো পাই আর স্কোয়ার, এটা হলো এইচ। এই দুইটাকে যদি আমি একবারে ক্যালকুলেশন করি, আমি একবারে লিখতে পারি 2/3 পাই আর স্কোয়ার এইচ। তুমি যদি প্রথম লাইনটাতে মান বসায় দাও তারপরেও সঠিক অ্যান্সার আসবে, অথবা এখান থেকে, কারণ এটা 3/1 এটা সম্পূর্ণ থেকে 3/1 বাদ দিলে 3/2 বাকি থাকে। এইখানে আমাদের 2/3 এটাকে আমরা ঠিকই রাখলাম, পাইটাকে ঠিকই রাখলাম, আর এর ভ্যালুটা কত? আর এর ভ্যালু হলো 5 স্কোয়ার, মানে 25, মানে 25 দুগুণে 50, 50 ডিভাইডেড বাই 3 আর স্কোয়ার, এরকম একটা ভ্যালু আসবে। টোটালটা যদি আমি ক্যালকুলেশন করি, এইচ এর মান যেখানে 12, তাহলে আমাদের টোটাল মান আসবে হলো, এখানে আসে 628 পয়েন্ট, এটা হলো 3, এইরকম একটা ভ্যালু আসবে। যদি আমরা এখন অপশনের সাথে কম্পেয়ার করি 628 আমাদের গ নাম্বারে মিলে যাচ্ছে, তাহলে এইটা হলো আমাদের সঠিক অ্যান্সার। তো তুমি এইখানে আবারও তোমাকে বলি, তুমি যদি চাও এই লাইনটাতে তুমি মানটা বসাতে পারো, অথবা তুমি এইটাতেও বসাতে পারো। এটা হলো সিম্পল একটা বীজগণিতের ক্যালকুলেশন। এটা সম্পূর্ণ অংশ থেকে 3 যেহেতু দুইটাই পাই আর স্কোয়ার এইচ, সম্পূর্ণ অংশ থেকে 3/1 যদি আমরা বাদ দেই তাহলে আমাদের থাকবে হলো এখানে 3/2। 98 নম্বর যে প্রশ্নটা আছে, এখানে দেওয়া আছে ও এ সমান 4, ও সি সমান 3, ও এ সমান 4, এখানে বোঝাচ্ছে ও এ এইখানে, তার মানে যেটা আমাদের এইচ, এই এইচ এর যে ভ্যালুটা সেটা হলো 4, উচ্চতা এখানে কোণক এবং সিলিন্ডার দুইটার উচ্চতা একই দেওয়া আছে। ও সি সমান 3, এখানে কিন্তু সেন্টার হলো ও, পরিধি পর্যন্ত সি আছে, তার মানে ও সি যেটা, এটাকে আমরা আর বলতে পারি আর হলো 3। কোণক এবং বেলনের মধ্যে আমার এর বাইরে আর কোনো ইনফরমেশন লাগে না আপাতত এই আয়তনের বেলায়। এখানে প্রশ্ন করা হয়েছে যে দুইজনের যে আয়তন হবে এই আয়তনের পার্থক্যটা কত। আমাদের দুজনের আয়তনের সূত্র যদি লিখি তাহলে পাই আর স্কোয়ার এইচ মাইনাস 1/3 পাই আর স্কোয়ার এইচ, এটা হলো আমাদের সিলিন্ডার বা বেলনের আয়তন, আর এটা হলো আমাদের কোণকের আয়তন। এই দুইটা আয়তন যদি বিয়োগ করি তাহলে এখানে আমাদের আয়তনের পার্থক্য পাওয়া যাবে। অনেক সময় এই প্রশ্নটাকে বলে থাকে যে অনধিকৃত অংশের আয়তন, এটাও বলে থাকে। এখন এইখানে যদি আমরা ক্যালকুলেশন করি, এইটা হলো সম্পূর্ণ 1/3 পাই আর স্কোয়ার এইচ, সরি এটা পাই আর স্কোয়ার এইচ, আর এখানে 1/3, তো এইটা যদি বিয়োগ করি নর্মাল বীজগণিতের ক্যালকুলেশন, তাহলে লিখতে পারি 2/3, অর্থাৎ সম্পূর্ণ থেকে 3/1 বাদ গেলে আমাদের 2/3, এটা হলো পাই
r², এটা হলো h। আমাদের যে অপশনটা আছে এই অপশনের মধ্যে মানগুলো দেখতে পাচ্ছি এগুলো দশমিকে দেওয়া আছে, তাহলে এইবার এর আগের ম্যাথগুলোতে আমরা পাইকে ক্যালকুলেশন করে না করে পাই রেখে দিয়েছি, এখানে আমরা ক্যালকুলেশন করে দিব। তাহলে এখানে আমরা লিখে দিলাম 2/3, পাই মানে পাই, এই ম্যাথটাতে r এর মান হলো 3, 3a², h মানে হলো 4, তাহলে 4 বসায় দিলাম। তাহলে আমাদের যে রেজাল্ট আসছে সেটা হলো 75 পয়েন্ট, আমাদের ক্যালকুলেটর যেটা আসছে 75.39, যেটা আমাদের মিলে যাচ্ছে ক নাম্বারের সাথে। তাহলে আমাদের এইটাই হলো আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট, এত ঘন সেন্টিমিটার। এইটা হলো দুইটার পার্থক্য। আবারও বলে রাখি, এই ম্যাথগুলো কিন্তু বলতেই পারে যে অনধিকৃত অংশের ক্ষেত্রফল অথবা আয়তন, সেক্ষেত্রে টোটালটা থেকে আমি ভিতরে যেটা আছে সেটা বাদ দিয়ে দিব। 99 যে প্রশ্ন আসছে, কোনো সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে। 99 যে প্রশ্নটা আছে সেটা আছে একটা সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় আছে, একটা হলো 4, একটা হলো 3 সেন্টিমিটার। আমরা যদি এখানে এইভাবে চিন্তা করি যে এই বাহু যেটা আছে সেটা হলো 4 আর এই বাহু যেটা আছে সেটা হলো 3 সেন্টিমিটার। এখন বলল যদি একে বৃহত্তম বাহুর চতুর্দিকে ঘোরানো হয়, তার মানে 4 বাহু যেটা আছে সেটাকে ফিক্সড রেখে এইখানে যদি এরকম করে ঘোরানো হয়, এইটাকে তুমি আমাদের যে জ্যামিতি বক্সের যে কোণগুলো থাকে যেটা সমকোণের মতো আছে, তুমি এখানে লম্বা বাহুটাকে ফিক্সড রেখো। ফিক্সড রাখার পরে যদি আমি ঘুরাই, লম্বা বাহুটাকে ফিক্সড রেখে ছোট বাহুটাকে যদি চারিদিকে ঘুরাই, তাহলে যে আমাদের ঘনবস্তুটা উৎপন্ন হচ্ছে এটা বাস্তবে একটা কোণক, আর বার্থডে টুপির মতো একটা শেপ নিবে। এখানে যে বৃহত্তম বাহুর চারিদিকে ঘোরানো লাগবে তা না, আমরা ক্ষুদ্রতম বাহুর চারিদিকে ঘোরাতে পারি। তাহলে যে বাহুকে ফিক্সড রাখছি বাস্তবে সেটাই হলো আমাদের একটা কোণকের হাইট হিসাবে সেটা আলোচনা হবে। আর যে বাহুকে চারিদিকে ঘোরাচ্ছি সেই বাহুটা হবে হলো কোণকের ব্যাসার্ধ হিসাবে কাজ করবে। তাহলে এটা r সমান হলো 3, এই দুইটা মান আসবে। এখন বলল যে ঘনবস্তুটি উৎপন্ন হয় তার আয়তন কত। তো আমরা জানি কি কোণকের আয়তনের সূত্রটা কি, এখানে হবে 1/3 পাই r², h। যেখানে 1/3 ঠিকই থাকলো, পাই মানে পাই, পাই আমরা ক্যালকুলেশন করব না, পাই আমাদের এখানে থাকবে, r² মানে এখানে হবে 9, h মানে হলো 4। এখানে যদি আমরা কাটি তাহলে হবে 3, আমি একবারে r² লিখে দিছি, মানে 3² মানে 9 একবার লিখে দিছি। তাহলে 3 4 12, এটা ফাইনালি রেজাল্ট হবে হলো 12 পাই। অপশনগুলো দেখি, 12 পাই, আমাদের এখানে 12 পাই, এটা হলো আমাদের সঠিক অ্যান্সার। 100 নম্বর যে প্রশ্নটা আছে সেটা আছে একটি সুষম চতুস্তলকের যে কোনো 3 ধারের দৈর্ঘ্য 3 সেন্টিমিটার যদি হয় সমগ্র তলের ক্ষেত্রফলটা কত সেটা বের করব। এইটা আসলে টোটালি আমি 3D আঁকতে পারি না, এখানে 3D ওইভাবে আঁকানো যায় না। তবে এইখানে এই ডোরা কাটা যে অংশটা আছে সেটাকে তুমি মনে করো মেঝের উপরে পড়ে আছে একটা অংশ। এরপরে এই পাশের এই অংশটা, এই যে 2 দাগের এই পাশের যে অংশটাকে, এই অংশটাকে ওইখানে একটা ত্রিভুজ এইভাবে উঠে আসছে। একইভাবে এই পাশের যেটা আছে সেটা আরেক সাইডে উঠে আসছে, আর এই পাশে যেটা ফ্রন্ট আছে এখানে একটা ত্রিভুজ। তার মানে 3টা সমবাহু ত্রিভুজ যদি আমরা এরকম করে ভূমির উপর রাখি, 3টা সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দুগুলোকে এক জায়গায় রেখে ভূমির উপর রাখলে ভূমিতে যেটা উৎপন্ন হবে সেটা এরকম একটা সুষম ত্রিভুজই হবে। অর্থাৎ আমরা বলতে পারি এখানে 3 সেন্টিমিটার ধার বিশিষ্ট আমাদের 4টা সুষম ত্রিভুজ আছে, সমবাহু ত্রিভুজ আছে, তার ক্ষেত্রফলটা কত হবে। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি, এটা হলো √3/4, এটা হলো a², যেখানে a মানে তার বাহুর দৈর্ঘ্য, এখানে বাহুর দৈর্ঘ্যটা দেওয়া আছে 3। তাহলে এখন আমরা এখানে বলতে পারি √3/4, এটা বাহু হলো 3a², তার মানে √3/4 এটা হলো 9। আমরা এটাকে এইভাবে লিখলাম, যদি এইভাবে লিখি এটা যেটা বের হলো সেটা একজনের। এরকম ত্রিভুজের সংখ্যাটা বললাম কত, ত্রিভুজের সংখ্যাটা 4 হয়, তাহলে এর সাথে যদি আমি ইনটু 4 করে দেই, 4 কাটা গেলে রেজাল্ট থাকবে হলো ফাইনালি 9√3। অর্থাৎ 4টা সুষম ত্রিভুজ, আর যেটাকে সমবাহু ত্রিভুজ বলি, তার ক্ষেত্রফল কত আসবে 9√3। অপশনটার সাথে চেক করি, তাহলে আমাদের 9√3 গ নাম্বারটা হবে হলো আমাদের সঠিক উত্তর। 101-এ আমরা আবারও একটা ক্যাপসুল পাচ্ছি, যেখানে বলছে AB এবং CD এই দুইটা বাহু, এখানে যদি এর মানটা 6 হয়ে থাকে তাহলে এই বাহুটাকে আমরা দিচ্ছি 6, এই বাহুটাকে দিচ্ছি 6। AB এই বাহুটা, CD এই দুইটা বাহু পরস্পর অবশ্যই সমান হবে। এখানে বলছে এই সিলিন্ডার আকৃতি অংশের ব্যাসার্ধটা হবে হলো এখানে 2 সেন্টিমিটার। সিলিন্ডার আকৃতির অংশের ব্যাসার্ধ যদি 2 সেন্টিমিটার হয় তাহলে এইখান থেকে যে অংশটা এটাই বোঝাচ্ছে এটা আমাদের 2 সেন্টিমিটার হবে। অর্থাৎ সিলিন্ডারে যে আমাদের ব্যাসার্ধটা হবে সেটা উপরে যে আমাদের গোলাকার অংশ আছে, গোলক আছে, গোলকের ব্যাসার্ধ আর সিলিন্ডারের ব্যাসার্ধ একই হবে। তার মানে এইটা যেহেতু অর্ধগোলক, এখানে যে ব্যাসার্ধটা পাচ্ছি সেটা আমরা পাবো 2 সেন্টিমিটার। একইভাবে এখানে যেটা আছে এখানে এটা পাবো আমরা 2 সেন্টিমিটার। এখন বললো ক্যাপসুলের আয়তনটা কত। ক্যাপসুলের আয়তনের জন্য আমরা কি করতে পারি, নরমালি টোটাল ক্যাপসুলকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি, 3 ভাগে ভাগ করতে পারি। এখানে একটা অর্ধগোলক, এখানে একটা অর্ধগোলক, এখানে একটা সিলিন্ডার। এই 3টা আয়তন যদি আমরা যোগ করতে পারি তাহলে টোটাল ক্যাপসুলের আয়তনটা আমরা পাবো।
এই আয়তনটাকে আমরা টোটাল 3 ভাগে ভাগ করব। প্রথমে আমি গোলাকার দুইটার অংশের যদি আয়তনটা বের করি, তো গোলাকার আমরা জানি গোলকের আয়তন হলো 4/3 পাই আর কিউব। এই জায়গায় আর এর মানটা কত? এই জায়গায় আর এর মান 2, তাহলে আমি 2 কিউব দিয়ে দিলাম। তাহলে এটা উপরের গোলকের অংশের আয়তন হলো। কিন্তু আমাদের তো গোলকটা সম্পূর্ণ গোলক না, এটা একটা অর্ধ গোলক। তাহলে এই জন্য আমরা কি করতে পারি, ইনটু এখানে হাফ দিয়ে দিলাম। তাহলে আমাদের উপরে যে গোলক আছে, উপরের অর্ধ গোলকটার আয়তন বের হলো। এইখানে আমাদের নিচে আর একটা অর্ধগোলক আছে, সেটার যদি আয়তন বের করি, তাহলে এর সাথে আরো 2 গুণ করে দিলাম। মানে এইটা হলো উপরে অর্ধগোলক, আর আমরা 2 গুণ করে দিলাম। তাহলে উপরে নিচে দুইটা অর্ধগোলক আমরা পাচ্ছি, তার আয়তন বের করব। এখানে 2 আর 2 যদি কাটা যায়, তাহলে আমাদের থাকবে কত? এখানে 2 কিউব আর এখানে 4 থাকবে। তো এইখানে যে পার্টটা থাকলো, সেটা হলো আমাদের শুধু গোলকের আয়তন বের হলো। এর পাশাপাশি আমাকে বের করতে হবে এই সিলিন্ডারের আয়তন। সিলিন্ডারের আয়তনের সূত্র আমরা কি জানি? পাই আর স্কোয়ার এইচ। এখানে পাই মানে পাই, এটা পাই লিখলাম। আর এর ভ্যালুটা কত? এখানে আর এর ভ্যালু বলেই দিছে 2, আর এইচ এর ভ্যালু এখানে বলেই দিছে 6। আমরা শুধুমাত্র এই ক্ষেত্রে এই যে সিলিন্ডার অংশ যেটা আছে, এটার আয়তন বের করলাম। এই টোটালটাকে যদি আমরা এখন ক্যালকুলেশন করি, ক্যালকুলেশনটা অবশ্যই আমাকে দশমিকে কনভার্ট করতে হবে, কারণ এখানে কোনো পাই দিয়ে ক্যালকুলেশন করা নাই। তাহলে টোটাল আমরা যদি ক্যালকুলেশন করি 108.9 এরকম একটা আমাদের রেজাল্ট আসে। সেই রেজাল্টটা ক্যালকুলেটরে চেক করলে এটাই আসবে, সেই রেজাল্টটা আমাদের মিলে যাচ্ছে খ নাম্বারে। তাহলে এইটা হলো আমাদের সঠিক উত্তর, 108.90। একটি সম্পূর্ণ ক্যাপসুলের দৈর্ঘ্য 21 সেন্টিমিটার দেওয়া আছে। তার মানে ক্যাপসুলের এইখান থেকে শুরু করে আমাদের এই পর্যন্ত এই টোটাল যে হাইটটা আছে, এই টোটাল হাইটটা হলো 21 সেন্টিমিটার। এর সিলিন্ডার আকৃতি অংশের যে ব্যাসার্ধটা আছে, সেই ব্যাসার্ধটা 3। যদি সিলিন্ডারের ব্যাসার্ধ 3 হয়ে থাকে, তো ওপরে এবং নিচে আমাদের যে গোলাকার অংশটা আছে, যে গোলকটা আছে, এর ব্যাসার্ধ 3 সেন্টিমিটার হবে। তার মানে এইখান থেকে শুরু করে এই যে ডিস্টেন্সটা, এটাও আমাদের 3 সেন্টিমিটার হবে, এবং এইখান থেকে যে ডিস্টেন্সটা, এটাও আমাদের 3 সেন্টিমিটার হবে। তাহলে এই পাচ্ছি হলো আমাদের টোটাল তথ্য। এখন বলল সিলিন্ডারের ক্যাপসুল আকারের যে অংশটা আছে, সেই অংশটার দৈর্ঘ্যটা কত হবে? টোটাল দৈর্ঘ্য, তাহলে টোটালটা যদি 21 হয়, ওপরের 3 আর নিচের 3 এই যদি বাদ দেই, তাহলে 6 বাদ হয়। তাহলে আমরা যদি এই 21 থেকে আমাদের 2টা 3 মাইনাস করি, রেজাল্ট থাকবে হলো শুধু 15। তাহলে এইটা হলো আমাদের 15টা থাকবে হলো শুধুমাত্র ক্যাপসুলের সিলিন্ডার অংশের যেটা আছে, সেটা দৈর্ঘ্য। সেটা আমাদের মিলে যাচ্ছে গ নাম্বারে। তাহলে এইটা আমাদের সঠিক উত্তর, গ নাম্বার, 15 সেন্টিমিটার। 183 এখানে বললো একটি ক্যাপসুলের সম্পূর্ণ দৈর্ঘ্য 21 সেন্টিমিটার। 102, 103 একই রকম তথ্য ব্যবহার করেছে, দুইটার দৈর্ঘ্য আমাদের সম্পূর্ণ 21 সেন্টিমিটার। 103এও বললো 21 সেন্টিমিটার। এখানেও বললো সিলিন্ডার অংশের ব্যাসার্ধ 3 সেন্টিমিটার, এখানেও সিলিন্ডার অংশের ব্যাসার্ধ 3 সেন্টিমিটার। ক্যাপসুলটির আয়তন কত? ক্যাপসুলের আয়তন, তাহলে ক্যাপসুলকে আমরা সেই 3 ভাগে ভাগ করব, যেখানে উপরে একটা গোলক অংশ থাকবে, নিচের একটা অর্ধগোলক থাকবে, মাঝখানে একটা সিলিন্ডার থাকবে। যদি আমরা দুইটা গোলকের প্রথমে চিন্তা করি, আমি শুধু প্রথমের এই গোলকটা চিন্তা করি, যেখানে ব্যাসার্ধটা দেওয়া আছে 3 সেন্টিমিটার, তাহলে এর আয়তন হবে কি? যেহেতু এটা অর্ধগোলক, তাহলে 4/3 পাই আর কিউব। পাই মানে পাই, আর এর ভ্যালুটা এখানে কত? 3, তাহলে 3 কিউব। যেহেতু এটা সম্পূর্ণ গোলক না, অর্ধগোলক, তাহলে এর সাথে আমি এটা হাফ গুণ করে দিলাম। এইরকম গোলক এই ক্যাপসুলের মধ্যে আছে 2টা, তাহলে আমি এখানে 2 গুণ করে দিলাম। তাহলে যেটা হলো উপরে এবং নিচে যে 2টা আমাদের অর্ধগোলক আছে, সেই গোলকের আয়তন আলোচনা হচ্ছে। এখানে 2 2 কাটা গেল, তাহলে শুধুমাত্র 4/3 পাই আর কিউব থাকলো। এখন সিলিন্ডার যে অংশ আছে, সেই সিলিন্ডার অংশের যদি আমরা আয়তন বের করতে নেই, তাহলে সিলিন্ডারের আয়তন কত? পাই আর স্কোয়ার, এটা হলো এইচ। আমি এখানে পাই আর স্কোয়ার এইচ না করে একেবারে মানটা বসায় দেই। এই ম্যাথটাতে আর এর ভ্যালুটা হলো 3, এটা দিলাম। এইচটা কত হবে? আমরা এর আগের ম্যাথে দেখলাম এইচ ছিল হলো আমাদের 15, তাহলে এখানে আমি 15 লিখে দিলাম। টোটালটা যদি আমি ক্যালকুলেশন করি, এই রেজাল্টের মধ্যে আমরা খেয়াল করে দেখি, রেজাল্টটা আমাদের পাই সহ আছে। তাহলে পাই সহ যদি আমরা রেজাল্টটা ক্যালকুলেশন করি, তাহলে এখানে আসে 171, এটা হলো পাই। তাহলে এইটাই হলো আমাদের অ্যান্সার। আমরা অপশনে মিলাই দেখব। এখানে ক্যালকুলেশনের সময় কিছু সহজ হিসাব আছে, সেটা হলো আমি এখানেও 3 আছে, এখানেও 3 আছে, আমি এখানে শুধুমাত্র 3 স্কোয়ার চিন্তা করব। তাহলে 9 আর 9 এর সাথে আমাদের 36 পাই, এখানে 9 এর সাথে 15 গুণ করলে আমাদের পাই আসছে, সবগুলো মিলে হচ্ছে 171 পাই। মধ্যে মিলে গেলে আমাদের এই খ নাম্বারে অপশন মিলে যাচ্ছে 171 পাই, এটা হলো আমাদের সঠিক উত্তর। 104 নাম্বার, আবারও ক্যাপসুলের ম্যাথ, যেখানে দেওয়া আছে একটা ক্যাপসুলের দৈর্ঘ্যটা দেওয়া আছে হলো 3 সেন্টিমিটার, ব্যাস দেওয়া আছে হলো 2 সেন্টিমিটার। মানে সহজ কথা, এখানে দৈর্ঘ্যটা, ক্যাপসুলের টোটাল দৈর্ঘ্য যদি 2 হয়, আর এখানে ব্যাসার্ধ যেটা দেওয়া আছে সেটা হলো 1 সেন্টিমিটার। ক্যাপসুলের সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত? ক্যাপসুলের সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল তাহলে কিভাবে চিন্তা করব? একটা যে ক্যাপসুল আছে, এই ক্যাপসুলটার আমাদের উপরের গোলক, নিচের গোলক, হাফ গোলক করে, আর মাঝখানে সিলিন্ডার। তাহলে গোলকের আমরা পৃষ্ঠতলের ক্ষেত্রফল মানে 4 পাই আর স্কোয়ার, সিলিন্ডারে যে আমাদের গোলাকার অংশ যেটা আছে, আমরা বক্রতলের ক্ষেত্রফল যেটাকে বলি, যেটাকে আমরা বলতে পারি 2 পাই আর এইচ। এই কয়টা ইউজ করে আমরা তথ্যগুলো ব্যবহার করে অ্যান্সার বের করব।
প্রশ্নটা যদি আমরা চিত্রে প্রকাশ করি, এখানে দেওয়া আছে একটা ক্যাপসুলের দৈর্ঘ্য এবং ব্যাস যথাক্রমে আমরা দিয়ে নিলাম। যেহেতু ব্যাসার্ধ বলা আছে, এখানে ব্যাস যেহেতু 2, তাহলে আমাদের ব্যাসার্ধ হবে 1 সেন্টিমিটার। তাহলে ব্যাসার্ধটাকে যদি আমরা এখানে প্রকাশ করি, ব্যাসার্ধ যদি 1 সেন্টিমিটার হয়, তাহলে আমাদের গোলাকার যে অংশ আছে তার ব্যাসার্ধ 1 সেন্টিমিটার হবে। এইখানে এই যে ডিস্টেন্সটা সেটা 1 সেন্টিমিটার, এই ডিস্টেন্সটা এটা আমাদের 1 সেন্টিমিটার। কিন্তু টোটাল যদি দেওয়া থাকে 3 সেন্টিমিটার, এক এক চলে গেলে মাঝখানে যে অংশটা থাকে এটা আমাদের 1 সেন্টিমিটার হয়। এখানে যদিও মানে চিত্রটা আনুপাতিক হয় নাই, কারণ এই দুইটা এক হলে এটা আবার এক হওয়া সম্ভব না, কিন্তু জাস্ট ম্যাথমেটিক্যালি এটাই হবে। তাহলে এখন যদি আমি সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে চাই, প্রথমে গোলাকার অংশ, আমি এই অংশটা চিন্তা করি। এই অংশটার ক্ষেত্রফল হবে কি 4πr²। যেখানে আমাদের এটা তো আমাদের সম্পূর্ণ গোলক না, অর্ধ গোলক, তাহলে সামনে হাফ দিয়ে দিলাম। এইরকম গোলক আমাদের কয়টা আছে, ওপরে নিচে দুইটা আছে, তাহলে আমরা ইন্টু 2 দিলাম। এতে করে আমাদের যে দুইটা গোলক আছে, গোলকের পৃষ্ঠতলে ক্ষেত্রফল চলে আসলো। সাথে থাকবে হলো যে সিলিন্ডার আকারের যে অংশটা আছে, সিলিন্ডার আকারের অংশ যদি আমরা ক্ষেত্রফল বের করি, তাহলে এখানে আসবে হলো 2πr/h। আমি আর এর পরিবর্তে RH মানগুলো যদি বসা দেই, 2 কাটা গেল, 4π ঠিকই থাকবে। এখানে r মানে 1, 1² 2 ইন্টু পাই মানে পাই, r মানে 1, h মানেও এখানে 1। সিলিন্ডারটা হাইট ছিল 1, তাহলে এখানে থাকছে হলো এটা 4π, আর এখানে থাকছে হলো শুধুমাত্র 2π। দুইটা মিলে আমাদের রেজাল্ট হচ্ছে হলো 6π। তাহলে এই যে প্রশ্নটার অ্যান্সার হবে সেটা হবে 6π। আমাদের অপশনটা মিলে যাচ্ছে ক নাম্বারের সাথে। ক নাম্বার তাহলে আমাদের সঠিক উত্তর। 105 নম্বর প্রশ্নে এখানেও ক্যাপসুল নিয়ে আলোচনা করা আছে। একটি ক্যাপসুলের দৈর্ঘ্য ব্যাস যথাক্রমে 2 এত সেন্টিমিটার হলে আয়তন কত ঘন হবে। আমাদের এই দুইটা প্রশ্ন কম্পেয়ার করো। আগেরটাতেও দৈর্ঘ্য ছিল 3, এখানেও দৈর্ঘ্য 3, আগেরটাতেও ব্যাস আমাদের 2, এখানেও ব্যাস আমাদের 2। তার মানে আগের যে চিত্রটা ছিল, এইখানের যে চিত্রটা আছে, এই চিত্র দিয়ে আমরা এই ম্যাথটা করতে পারবো। শুধু প্রথমবার আমরা বের করলাম এখানে যে সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল কত, আর এখন আমরা বের করব আয়তন কত। তাহলে একইভাবে আমরা দুইটা আয়তন বের করব। এবার আমরা একটু শর্ট বলি, এইটা হাফ বৃত্ত, এটা হাফ বৃত্ত, দুইটা মিলে একটা কমপ্লিট বৃত্ত। একটা কমপ্লিট বৃত্তের আমাদের আয়তনের সূত্র হলো 4/3πr³। এই ম্যাথটা কেবলই করলাম, যে ম্যাথটা দুইটা ম্যাথ যেহেতু সেম, r³ মানে হলো আমাদের 1/3। তাহলে এটা গেল হলো আমাদের বৃত্তের আমাদের ক্ষেত্রফল। এখন আমরা বের করব সিলিন্ডার যেটা আছে, সিলিন্ডার আয়তন যেটা আছে, এটা হবে পাই। পাই মানে পাই, আর মানে হলো 1, r² h মানে এটাও আমাদের 1 হবে। তাহলে এখানে আমাদের থাকছে হলো 4/3π, আর এখানে থাকছে হলো শুধুমাত্র পাই। এখানে অপশন যেগুলো আছে, অপশনে যেহেতু আমাদের পাই দিয়ে অ্যান্সারটা দেওয়া আছে, তাহলে এখানে আমাদের জাস্ট একটা লসাগু বাকি আছে। লসাগু হবে 3, 3 দিয়ে 3 কে ভাগ করলে 1, তাহলে এটাও হবে 4π, আর এখানে হবে হলো 3π। ফাইনালি রেজাল্টটা হচ্ছে 7π/3। আমাদের অপশনটার ভিতরে দেখি 7π/3, তাহলে এইটা হলো 7π/3। এই প্রশ্নের সঠিক উত্তর। 106 নম্বর প্রশ্নে দেওয়া আছে একটা সুষম চতুস্তলক নিয়ে আলোচনা করা আছে। আর চতুস্তলক মানে আমরা বুঝি যে এটা একটা ত্রিভুজের উপরে 3টা ত্রিভুজ নিয়ে একটা আসলে পিরামিডের মতো একটা অংশ, যেখানে ওর ধারের দৈর্ঘ্য দেওয়া আছে 2 সেন্টিমিটার, এবং এটা সুষম অর্থাৎ সমবাহু ত্রিভুজের উপর গঠন করা আছে। তোমরা একটা সমবাহু ত্রিভুজ চিন্তা করো, তার উপরে একই মাপের 3টা ত্রিভুজ তুমি রাখো, যে পিরামিডটা তৈরি হয় সেটাই হলো আমাদের সুষম চতুস্তলক, যেখানে ধারের দৈর্ঘ্য 2 দেওয়া আছে। আমরা আপাতত এর ভূমিটা নিয়ে যদি আলোচনা করি, তাহলে এর ভূমিটা হবে এরকম একটা সমবাহু ত্রিভুজ এই প্রিজমের ভূমি হিসাবে কাজ করবে। চতুস্তলক বা প্রিজম এখানে ভূমি হিসাবে কাজ করবে। এই ভূমির একটা অন্তর্বৃত্ত আছে। অন্তর্বৃত্ত কেন লাগবে? আমাদের ওইখানে হ্যালোর যে উন্নতি আছে এর সাথে আমাদের অন্তর্বৃত্তের একটা সম্পর্ক আছে। আমরা জ্যামিতির সময় তোমাদেরকে দেখিয়েছি কোনো ত্রিভুজের অন্তর্বৃত্তের যে আমাদের সূত্রটা আছে, সেই সূত্রটা অন্তর্বৃত্তের যে ব্যাসার্ধ সূত্রটা হবে হলো a/s। মানে এই ত্রিভুজটার ক্ষেত্রফল ডিভাইডেড বাই তার এস কিন্তু আমাদের এই ত্রিভুজের ক্ষেত্রফলের বেলায় একটা স্পেশাল মিনিং প্রকাশ করে, অর্ধপরিসীমা প্রচলিত অর্থে। তাহলে এখন আমরা এখানে এস বলতে অর্ধপরিসীমা বোঝাচ্ছি, আর এ বলতে আমরা বোঝাচ্ছি এখানে তার ক্ষেত্রফল। এ যেটা হবে, এইখানে যেহেতু এই ত্রিভুজটা একটা আমাদের সুষম ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ, আর প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2, তাহলে এটাকে আমরা লিখতে পারি √3/4 আমাদের বাহু হলো 2, তাহলে 2a²। √3/4 আমাদের সমবাহু ত্রিভুজের যে ক্ষেত্রফলের সূত্র সেটা লিখলাম। আমাদের এখানে এ মানে হলো 2, অর্থাৎ বাহুর দৈর্ঘ্য 2 দিলাম। আর এখানে অর্ধপরিসীমা, ত্রিভুজটার পরিসীমা হবে কত? পরিসীমা মানে হলো যে কোনো বস্তুর পরিসীমা মানে হলো তার বাউন্ডারি। আমরা বৃত্তের পরিসীমাটাকে একটা আলাদা নাম দেই, পরিধি বলি। এখানে পরিসীমা তাহলে 2, 4, 6। এস মানে যদি অর্ধপরিসীমা হয়, তাহলে এই 6 এর অর্ধেক আমাদের এখানে লিখবো হলো 3।
এইটুকু আসলে আপাতত আমাদের একটা রেজাল্ট। আমরা কিন্তু শুধুমাত্র আর নিয়ে আলোচনা করছি, তাহলে এখানে আমাদের এই 4-এর সাথে 4টা কাটা যাবে, কারণ 2 স্কোয়ার মানে 4। তাহলে উপরে থাকলো √3 আর নিচে থাকলো হলো শুধুমাত্র 3। এটাকে আমরা লিখতে পারি 1/√3। বীজগণিতের ক্লাসে যেগুলো আমরা অনেকবার আলোচনা করেছি যে একটা পূর্ণ 3-র মধ্যে 2টা √3 থাকে, তাহলে এইটাকে আমরা কাটাকাটি করলে 1/√3 লিখতে পারি। তাহলে এতক্ষণ যাবত আমরা যেটা বের করলাম সেটা হলো আমাদের এই যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজের ভিতরে যদি কোনো অন্তর্বৃত্ত আমরা অঙ্কন করতাম, এই অন্তর্বৃত্তের যে ব্যাসার্ধ, সেই ব্যাসার্ধটার মান পাচ্ছি 1/√3। তাহলে ম্যাথটাতে আমাদের উচ্চতা 2/√3 এটা দেওয়াই ছিল। হেলানো উন্নতি বা হেলানোর যে বাহুটা আছে সেটা তাহলে কত হবে, সেটাকে যদি আমি এল ধরি, আমরা তাহলে এল এখানে অতিভুজের মতো কাজ করবে, কারণ এইখান থেকে এই শীর্ষ থেকে একটা লম্ব আসবে, এই লম্বটাই আমাদের 2/√3। তাহলে হেলানো যেটা আছে সেটা সমকোণের অপোজিটে আমাদের অতিভুজ হিসেবে কাজ করবে। অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এখানে লম্বটা হলো 2/√3, এটাকে আমরা লিখলাম হোল স্কোয়ার, প্লাস এখানে আছে 1/√3, এটা হলো হোল স্কোয়ার। আমরা কিন্তু এল স্কোয়ারে মান বের করছি, তাহলে এটা আসবে কত, এটা আসবে 4/3 প্লাস 1/3। যেহেতু দুইটা হর আমাদের সেম, আমরা ক্যালকুলেশন না করে লসাগু না করে সরাসরি বলে দিতে পারি 5/3। এই মানটা যে লিখলাম আমরা যত শর্ট করতে পারি, কারণ এটা এমসিকিউ। কিন্তু এখানে যে মানটা বের হলো সেটা এল স্কোয়ারে মান বের হলো, আমাদের হেলানো উন্নতি শুধুমাত্র এল এর মান দরকার। তাহলে এল সমান কি হবে, এল সমান হবে এটার উপর √, তাহলে এখানে √5 ইন্ডিভিজুয়ালি দিতে পারি অথবা হোল রুট আকারে রাখতে পারি। এখন আমরা আমাদের অপশনের সাথে মিলাই দেখি, আমাদের অপশনের সাথে গ নাম্বার অপশন যেটা আছে, অর্থাৎ আমাদের এইটা √5/3 সেন্টিমিটার, এইটা হলো তার হেলানো তল। তাহলে হেলানো তলের যে সূত্রের মধ্যে আমাদের √h² প্লাস r² ব্যবহার করা হয়, r² হলো তাহলে যে পিরামিডটা যে সুষম ত্রিভুজের উপরে আছে, ওই যে ত্রিভুজটা থাকলো ওই ত্রিভুজের অন্তর্বৃত্ত, এটা আমরা শুধুমাত্র সুষম চতুস্তলকের বেলায় ব্যবহার করি। পরবর্তী প্রশ্নটা আছে, একটি সুষম চতুস্তলকের যে কোনো ধারের দৈর্ঘ্য দেওয়া আছে 6 সেন্টিমিটার, উচ্চতা দেওয়া আছে, ধার যত হবে তার √2/√3 গুণ, অর্থাৎ 6-এর √2/√3 গুণ, এটা মাল্টিপ্লাই করলে হয়ে যাবে। চতুস্তলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা কত? চতুস্তলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা বের করার আগে আমরা চতুস্তলকটা একটু পুনরায় আরেকবার চতুস্তলকটা বিবেচনা করি। সেটা হলো একটা সমবাহু ত্রিভুজ যেটা হবে, ওই ত্রিভুজের উপর ওই একই রকম আবার 3টা ত্রিভুজ আমরা চিন্তা করবো, সমবাহু ত্রিভুজ। এই 4টা ত্রিভুজ মিলে যে আমাদের পিরামিডের মতো একটা শেপ নিচ্ছে, সেটা আমাদের সুষম চতুস্তলক। চতুস্তলকের এই জায়গায় উচ্চতার সাথে একটা সম্পর্ক দেওয়া আছে, কিন্তু পৃষ্ঠতলের ক্ষেত্রফল আমরা অন্যভাবে চিন্তা করি। এই যে ত্রিভুজটা আমাদের একটা ত্রিভুজ, প্রত্যেকটা ত্রিভুজে আমাদের এখানে সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজের এখানে যেহেতু ক্ষেত্রফল নিয়ে আলোচনা করছি, তাহলে এই ক্ষেত্রফলের সূত্রটা হবে √3/4, এটা হলো স্কোয়ার। এখানে যেহেতু প্রত্যেক বাহুর দৈর্ঘ্য হলো 6, তাহলে 6 স্কোয়ার। এটা কিন্তু আমরা একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করছি এইটা। এখন যদি আমি এইটাকে ক্ষেত্রফল ক্যালকুলেশন করি, তাহলে এইটা শুধুমাত্র আমাদের একটা পৃষ্ঠ ক্ষেত্রফল দেখাচ্ছে, কিন্তু এ দ্বারা যদি আমি টোটাল চতুস্তলকের যে ক্ষেত্রফলটাতে সেটা চিন্তা করি, চতুস্তলকটা কি হয়েছে, 4টা একই রকম সমবাহু ত্রিভুজ দিয়ে গঠন হয়েছে, তাহলে এইটাকে শুধুমাত্র আমি 4 দ্বারা মাল্টিপ্লাই করে দিলাম। এবার তাহলে একটা ত্রিভুজ না, 4টা ত্রিভুজের ক্ষেত্রফল বের হলো, আর এই 4টা ত্রিভুজ মিলেই আমাদের এই চতুস্তলকটা গঠন করা আছে। তাহলে এখানে 4 কেটে গেল, তাহলে 36 এটা হলো 3। এই জায়গায় আমাদের উচ্চতার একটা ব্যাপার দেওয়া আছে। উচ্চতা আসলে অনেক সময় দেখা যায় যে এটা উচ্চতার সাথে সম্পর্ক করেও ক্ষেত্রফলটা বের করা যাবে, একটা লম্বা প্রসেস, এটা আমাদের সবচেয়ে সহজ। মানে ইনফরমেশন দেওয়া আছে মানে ওইটা আমাকে ব্যবহার করতে হবে, এই বাধ্যবাধকতার মধ্যে থেকো না। অনেক সময় তোমাকে কনফিউজ করার জন্য এরকম একটা মান দেওয়া থাকতে পারে। তাহলে আমাদের রেজাল্ট আসলো 36√3। অপশনের সাথে চেক করি, অপশনের সাথে, তাহলে আমাদের এই ঘ নাম্বারের সাথে অ্যান্সারটা মিলে যাচ্ছে 36√3 বর্গ সেন্টিমিটার। আমরা যখন আয়তন নিয়ে আলোচনা করি, আয়তন ব্যাপারটা কেমন, একটা ঘরের আয়তন যদি চিন্তা করি, মানে ওর ভিতরে কতটুকু স্পেস আছে, কতটুকু ফাঁকা জায়গা আছে। আমাদের ভূমির যে ক্ষেত্রফল আছে, ভূমির ক্ষেত্রফলের সাথে উচ্চতা যখন আমরা গুণ করি তখন আমরা আয়তন পাচ্ছি, কারণ ভূমির ক্ষেত্রফলের সময় আমরা দৈর্ঘ্য এবং প্রস্থ নিয়ে নিয়েছি 2D নিলাম, উচ্চতার সময় আর একটা ডাইমেনশন নিচ্ছে 3D, টোটাল কমপ্লিট আমাদের প্যাকেজটা চলে আসলো। সেজন্য এখানে বেশিরভাগ আয়তনের বেলায় আমরা দেখি ভূমির ক্ষেত্রফল গুণন উচ্চতা, এটাই আমাদের আয়তন আসে। এখানে আমাদের একই রকম, এখানে সুষম চতুস্তলকের ধারের দৈর্ঘ্য, সুষম চতুস্তলকের ধারের দৈর্ঘ্য 2 দেওয়া আছে। এর মানেটা হলো এই সুষম চতুস্তলকটা একটা সমবাহু ত্রিভুজের সমন্বয়ে গঠিত, একটা না 4টা একই রকম 4টা সমবাহু ত্রিভুজের সমন্বয়ে গঠিত, যেখানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য আছে হলো 2 সেন্টিমিটার।
তাহলে আমরা যদি এই ভূমির ক্ষেত্রফলটা বের করি, এর সাথে উচ্চতাটা দেওয়া আছে, উচ্চতা গুণ করি, কিন্তু পিরামিড তো এরকমভাবে উঠে আসে না, সে এরকম করে চলে আসছে। আমাদের এই সূত্রটাও আসে হলো 1/3 ইন্টু ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। উচ্চতাটা সরাসরি দেওয়া আছে, আমি শুধু এখান থেকে ভূমির ক্ষেত্রফলটা বের করব। যেহেতু আয়তনের জন্য আমাদের আগে ভূমির ক্ষেত্রফল দরকার, তো ভূমিটা এখানে কি আছে, যে কোনো ধার সুষম চতুর্তলক, বারবারই বলছি এটা হলো আমাদের একটা সমবাহু ত্রিভুজের সমন্বয়ে গঠিত, একটা সমবাহু চারটা সমবাহু ত্রিভুজের সমন্বয়ে গঠিত, যেখানে প্রত্যেকটা সমবাহুর এখানে ধারের দৈর্ঘ্য দেওয়া আছে 2। এইটার যদি আমি শুধু ক্ষেত্রফলটা বের করি, আমি এখন বের করছি কিন্তু শুধুমাত্র সুষম চতুস্তলকের যে ধারের প্রত্যেকটা যে আমাদের ত্রিভুজ আছে, চারটা ত্রিভুজের প্রত্যেকটার আমি ক্ষেত্রফলের মধ্যে ভূমিটা ধরে নিলাম। ভূমির ক্ষেত্রফল তাহলে কি হবে, √3 ডিভাইডেড বাই 4 a স্কোয়ার, এ মানে হলো এখানে 2, তাহলে 2a স্কোয়ার। এখানে কাটা গেলে শুধুমাত্র √3 বের হলো। এটা যেটা বের হলো সেটা কিন্তু ভূমির ক্ষেত্রফল। তাহলে এই চতুস্তলকের টোটাল আয়তনটা কি হবে, ভূমির ক্ষেত্রফল মানে এটা হলো √3 গুণন উচ্চতা, উচ্চতাটা দেওয়া আছে 2 ডিভাইডেড বাই √3, আর এর সাথে আমাদের গুণ হবে 1/3। 1/3 আমরা সাধারণত সামনে লিখি 1/3 ইন্টু ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। এখানে যদি আমাদের √3 কেটে যায়, তাহলে 2 ডিভাইডেড বাই 3 এইটা আমাদের অ্যান্সার থাকে। অবশ্যই অ্যান্সারটা ঘন এককে বের হবে, সেন্টিমিটার হলে ঘন সেন্টিমিটার, মিটার হলে ঘন মিটার। তাহলে আমাদের 2/3 একক অপশনটা আছে হলো আমাদের গ নাম্বারে, খ নাম্বারে, এইটা তাহলে আমাদের সঠিক অ্যান্সার। 109 নম্বর প্রশ্নটা খেয়াল করি, এখানেও একটা সুষম চতুস্তলক নিয়ে আলোচনা করা আছে, যেখানে ধারের দৈর্ঘ্য দেওয়া আছে হলো 6। তার মানে যে ত্রিভুজটার উপর বেস করে চতুস্তলকটা গঠন হয়েছে তার প্রত্যেক বাহুর দৈর্ঘ্য হবে 6। উচ্চতাটা দেওয়া আছে, সেটা ধারের সাথে আবার কম্পেয়ার করে √3 ডিভাইডেড বাই 2 গুণ, তাহলে এর আয়তন কত, আমরা এবার একবারে করব। আয়তনের সূত্রটা হবে কি, আয়তন সূত্র যেটা হলো ভি সমান আমি এরিয়া ইন্টু আমার এখানে আছে হলো হাইট, এর সাথে আমাদের হবে হলো 1/3 এরিয়া ইন্টু হাইট। তুমি এভাবে অবশ্য কখনো লিখবে না, যখন আমরা রিটেন পার্টে লিখি তখন একটু বিস্তারিত লিখি, এখানে আমাদের যতটুকু সংক্ষিপ্ত করা যায়। তাহলে এখানে আমি 1/3টা রাখলাম। ক্ষেত্রফলটা বের করব, ক্ষেত্রফলটা কত হবে, এখানে যেহেতু প্রত্যেক বাহুর দৈর্ঘ্য হলো 6, তাহলে ক্ষেত্রফলটা হলো √3 ডিভাইডেড বাই 4 a স্কোয়ার, মানে এটা হলো 6a স্কোয়ার। এর সাথে লাগবে হলো উচ্চতা, উচ্চতাটা হবে কত, ধার যত ছিল তার সাথে যদি আমি √3 ডিভাইডেড বাই √2 ডিভাইডেড বাই 3 গুণ করি, আমি এটাকে আলাদা করে লিখলাম ব্ল্যাক কালার যেটা আছে, মানে এই যে 6টা হবে, 6-এর সাথে যদি আমি √2 ডিভাইডেড বাই √3 এইটা মাল্টিপ্লাই করি, তাহলে এইটা হবে শুধু এই ব্ল্যাক কালার যেটা আছে এইটাই হবে তার উচ্চতা। উচ্চতা সরাসরি না দিয়ে সেটা ধারের দৈর্ঘ্যের সাথে কম্পেয়ার করে বলা আছে। আমরা এখানে এই সবগুলো মান খেয়াল রেখো, তাহলে এই 1/3টা হলো আমার সূত্রের 1/3, এইটা হলো আমাদের ভূমির ক্ষেত্রফল, আর এইটা হলো আমাদের উচ্চতা। উচ্চতা সরাসরি যেটা দেওয়া ছিল না, ক্যালকুলেটরে উঠানোর পরে তুমি একসাথে যদি এটাকে ইকুয়াল দাও, তোমাদের যার যার ক্যালকুলেটর যেরকম ফাংশনটা হয়, যেহেতু আমাদের এমসিকিউ যত শর্ট আমরা করতে পারি, আমরা একবারে উঠাই ইকুয়াল দিলে আমাদের রেজাল্ট আসছে হলো 18√2। তাহলে এইটাই হলো এই যে চতুস্তলক আছে সেটার আমাদের আয়তন 18√2, আমাদের ক নাম্বারের সাথে মিলে যাচ্ছে, তাহলে এইটা হলো আমাদের সঠিক উত্তর। 110 নম্বর প্রশ্নে এসে এখানে বললো 12 সেন্টিমিটার বর্গ বিশিষ্ট একটা বর্গাকার ভূমি আছে, বাহু বিশিষ্ট। এই ভূমির উপর একটা পিরামিড অবস্থিত, যে পিরামিডের উচ্চতাটাও দেওয়া আছে, পিরামিডের আয়তনটা কত হবে সেটা বের করতে হবে। এতক্ষণ আমরা যেটা আলোচনা করলাম সেটাই পিরামিড ছিল, কিন্তু চতুস্তলক যখন বলা হয় তখন একটা স্পেশাল ধরনের আমাদের পিরামিড হয়, যেখানে ভূমিটাও সমবাহু ত্রিভুজ, আর ওই একই সমবাহু ত্রিভুজ দিয়ে আর 3টা আমাদের সাইড তৈরি করা হয়, এই 4টা সাইড আমাদের ক্রিয়েট হয়। এখন নতুন যে পিরামিডটা আছে এখানে 12 সেন্টিমিটার বাহু বিশিষ্ট বর্গাকার ভূমির ওপর অবস্থিত আছে। অর্থাৎ আগে আমাদের পিরামিডটা যেমন ত্রিভুজের উপর ছিল চতুস্তলকে আগের ম্যাথগুলোতে, এবার একটা বর্গাকার ভূমির ওপর আছে। এখন এখানে উচ্চতাটাও দেওয়া আছে, পিরামিডের আয়তনের সূত্রটাই হলো 1/3 ইন্টু ভূমির ক্ষেত্রফল গুণন উচ্চতা। আমরা তাহলে আয়তনের সূত্রটা লিখে নেই। আয়তনের সূত্রে প্রথমে থাকবে একটা আমাদের 1/3, এরপরে থাকবে ভূমির ক্ষেত্রফল যেটাকে আমি এ দ্বারা প্রকাশ করছি, এরপরে থাকবে আমাদের সেই পিরামিডটার উচ্চতা। তাহলে এখন এখানে 1/3টা আমি 1/3 রাখলাম। ভূমির ক্ষেত্রফলটা কত আসবে, যেহেতু ভূমিটা 12 সেন্টিমিটার বর্গাকার একটা ভূমির উপর আছে, বাহু বিশিষ্ট ভূমির উপরে আছে, ক্ষেত্রফলটা যেহেতু বর্গের ক্ষেত্রফল হলো বাহু স্কোয়ার, তাহলে 12 স্কোয়ার। উচ্চতাটা এখানে দেওয়া আছে হলো 15। ক্যালকুলেটারে ক্যালকুলেশন করলে আমাদের সরাসরি চলে আসছে এখানে 720। তাহলে এই 720 যেহেতু এটা আয়তন, তাহলে ঘন একক এইটাই হবে আমাদের ক্ষেত্র আয়তন। সেই হিসাবটা আমরা দেখতে পাচ্ছি খ নাম্বারে আমাদের আছে 720 ঘন সেন্টিমিটার, এটা হলো আমাদের সঠিক উত্তর। 111 নম্বর প্রশ্নে যেটা আছে, একটি ত্রিভুজের ক্ষেত্রফলটা দেওয়া আছে। তাহলে এখানে আমরা ইনফরমেশন কি পাচ্ছি, একটা ত্রিভুজের এখানে ক্ষেত্রফলটা দেওয়া আছে।
ক্ষেত্রফলের সাথে কি দেওয়া আছে, এর ভূমি উচ্চতার দ্বিগুণ। কম্পেয়ার করা হয়েছে কাকে, সেটা সবসময় খেয়াল করব। ভূমিটাকে কম্পেয়ার করা হয়েছে উচ্চতার সাথে, তাহলে আমি এই উচ্চতাটাকে যদি আমি উচ্চতার দ্বিগুণ, উচ্চতাটাকে যদি আমি এক্স ধরি, তাহলে ভূমিটা হবে 2x। সবসময় যার সাথে কম্পেয়ার করা হবে আমরা তার সাথে তুলনা করব। তাহলে আমরা ত্রিভুজের ক্ষেত্রফলটা কি জানি, ত্রিভুজের ক্ষেত্রফলটা জানি হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। হাফ মানে হাফ, এখানে ভূমি মানে হলো 2x আর উচ্চতা মানে হলো শুধু x। এইটুকুই থাকলো, ক্যালকুলেশনটা একেবারেই ছোট। এই লাইনটাতে আমরা যদি এখন মানগুলো বসিয়ে দেই, আমরা এখানে এর মানটা জানি, প্রশ্নেই বলে দিছে যে এই যে ত্রিভুজ নিয়ে আলোচনা করছি তার ক্ষেত্রফলটা হবে 36। এখানে হাফ মানে হাফই থাকলো, 2x, এই হাফের সাথে আমি 2x কেটে দিলাম, তাহলে হাফ লেখার দরকার নেই, এখানে শুধুমাত্র x² থাকলো। এখন x² মানে যদি 36 হয়, তাহলে শুধু x এর মানটা কত, শুধু x এর মানটা হবে 6। x আমরা কাকে ধরেছিলাম, উচ্চতাটাকে ধরেছিলাম x। আমার ভূমির দৈর্ঘ্য যদি বের করতে বলে, ভূমির দৈর্ঘ্য যেটা ছিল, তাহলে ভূমির দৈর্ঘ্যটা হবে 2x মানে হলো 6 × 2 অর্থাৎ 12। এই লাইন থেকে কিন্তু এই লাইন না, আমি জাস্ট বোঝাচ্ছি যে ভূমিটাকে আমরা 2x ধরেছিলাম, তাহলে x এর মান যদি 6 হয় তাহলে আমাদের ভূমিটার মান যেটা হবে সেটা হবে 12। যেহেতু এককটা সেন্টিমিটারে ছিল, তাহলে এখানেও সেন্টিমিটার থাকবে, 12 সেন্টিমিটার আমাদের গ নাম্বার, এটা হলো আমাদের এর অপশনটা। আলোচনা করা আছে সমান উচ্চতা বিশিষ্ট সিলিন্ডার এবং সমবৃত্ত কোণকের ভূমি যদি সমান হয়, ভূমিটা আমাদের সমান, তার মানে প্রশ্নটাকে আমরা এভাবে চিন্তা করতে পারি, এখানে যে সিলিন্ডারটা আছে, সিলিন্ডারটার ভিতরেই আমাদের কোণক আছে এবং দুজনের এখানে দেওয়া আছে যে সমান উচ্চতা বিশিষ্ট এবং সমবৃত্ত ভূমি, মানে দুজনের এই যে ভূমিটা আছে, এই ভূমিটা আমাদের যদি সেম থাকে, তাহলে এক্ষেত্রে তাদের আয়তনের অনুপাত নিয়ে আলোচনা করা আছে। তাদের আয়তন এখানে আগে আছে কে, আগে আছে সিলিন্ডার আর তারপরে আছে সমবৃত্ত কোণক। তাহলে সিলিন্ডার, এই দুইটার যদি আমরা দুইটার আয়তন নিয়ে আমরা আলোচনা করি, V1/V2, অবশ্যই V1 হলো সিলিন্ডার আর আমাদের V2 হলো এখানে কোণক যেটা আছে। তাহলে এখন এইটার আয়তন কত হবে, πr²h, এইটা হলো আমাদের সিলিন্ডারের আয়তন। কোণকের আয়তনটা কি হবে, 1/3 πr²h। আমাদের πr²h কাটা যাবে, গুণের সময় কাটাকাটি করলে তাহলে আমাদের রেজাল্টটা কি থাকলো, 1/1/3। এটাকে আমরা লিখতে পারি 1 × 3/1, মানে এটা হলো 3, শুধু 3 লিখতে পারি, আবার 3/1 লিখলাম বোঝানোর জন্য জাস্ট। এই 3/1কে আমরা বলতে পারি 3, এটাকে আমরা বলতে পারি 3:1। এই যে আমাদের ফাইনাল রেজাল্ট যেটা বের হয়েছে শুধু 3 বা 3/1, এটাকে আমরা 3:1 বলতে পারি। 3:1, তাহলে আমরা এখন অপশনের সাথে চেক করি অপশনটা কোথায় আসছে, 3:1, আমাদের 3:1, এই যে এইটা হলো আমাদের সঠিক উত্তর। এই পরবর্তীতে এই 13 নম্বর কোশ্চেন যেটা বললো, সেটা বললো একই ভূমির উপর এবং একই উচ্চতা বিশিষ্ট একটি সমবৃত্ত কোণক এবং একটি সমবৃত্ত সিলিন্ডারের অনুপাত কত, আয়তন অনুপাত। মানে আগের প্রশ্ন এই প্রশ্ন একেবারে কপি পেস্ট, পার্থক্যটা কোথায়, এখানে আগে দেওয়া আছে কোণক আর তারপরে দেওয়া আছে সিলিন্ডার। কোণকটা যেহেতু আগে গেল, তাহলে আগের আমাদের অ্যান্সারটা যদি 3:1 হয়, তাহলে এবার আমাদের অ্যান্সারটা হবে 1:3, একই অ্যান্সার, শুধুমাত্র আগে আর পরে। সর্বশেষ ম্যাথটা দেখি, এখানে বলা আছে সমবৃত্তক এবং সমান উচ্চতা বিশিষ্ট অর্ধগোলক এবং কোণক একটা সিলিন্ডার আছে, এদের তিনজনের অনুপাতটা কেমন। এই যে সমান উচ্চতা বিশিষ্ট গোলক কোণক, এদের আয়তন আলোচনা করা আছে, তার মানে এখানে আমাদের উচ্চতাটা এবং উচ্চতাটা হবে ব্যাসার্ধের সমান। এই অর্থ যদি হয়, তাহলে এখন তিনজনের আয়তনের অনুপাত নিয়ে আলোচনা করতে হবে। খেয়াল রাখতে হবে শুরুতে গোলক, তারপরে কোণক, তারপরে যদি সিলিন্ডার হয়। ধারাবাহিকভাবে আমরা তিনজনের শুধুমাত্র আয়তনের যে সূত্রগুলো আছে সেই সূত্র লিখব। প্রথমে হলো অর্ধ গোলকের আয়তন। আমরা জানি গোলকের আয়তন হলো 4/3, এটা হলো πr³, এইটা হলো গোলকের আমাদের আয়তনের সূত্র, কিন্তু এখানে তো গোলক বলে নাই, অর্ধগোলক। অর্ধগোলক মানে হলো এই গোলকটাকে আমরা হাফ দ্বারা গুণ করে দিলাম, অথবা /2 দিতে পারো, অলরেডি একটা ভগ্নাংশ আছে, /2 দিলে একটু কমপ্লেক্স লাগে, আমরা হাফ দিয়ে দিলাম। তাহলে এইটা হলো আমরা লিখলাম হলো, এটা আমাদের অর্ধ গোলক যেটা আছে গোলকের আয়তন। এরপরে কোণক, কোণকের আয়তন আমরা জানি এটা হলো 1/3 π, এটা হলো r², এটা হলো h। এর পরবর্তী অনুপাত যেটা থাকবে সেটা হলো আমাদের একটা সিলিন্ডারের আয়তনের সূত্র, এবং সিলিন্ডারের আয়তনের সূত্র আমরা জানি জাস্ট এটা হলো π, এটা হলো r²h। এখন এই ম্যাথটাতে আমরা এখানে 2 এর সাথে 4 ক্যালকুলেশন করি, এইটুকু ক্যালকুলেশন করলে রেজাল্টটা হচ্ছে 2/3 এখানে আছে π এবং r³ πr³ লিখতে পারি। অনুপাত মানে একজনের সাথে আরেকজন ভাগ আকারে আছে। আমি প্রত্যেকটা থেকে একটা কাজ করি, প্রত্যেকটা থেকে আমি এই পাইটা বাদ দিলাম, পাইটা বাদ দিলে আমাদের থাকছে শুধুমাত্র এখানে r³। আমি প্রত্যেকটা থেকেই পাই বাদ দিচ্ছি, কারণ আমরা অনুপাত মানে কি, যতটুকু সম্ভব আমরা কাটাকাটি করে সরল করে ছোট মানটাকে আমরা নিব। তারপরে এখানে আমাদের 1/3টা ঠিকই থাক, এখানে পাই তো চলে গেল, r², এটা হলো r², আর এর সাথে এইচটা আমাদের r এর সমান। একইভাবে এখানে আমাদের পাই তো চলে গেছে, এটা হলো r² আর h মানেও হলো r।
এখন খেয়াল করি এখানে একটা আর কিউব আছে, এই যে আমাদের একটা আর কিউব, এইখানে আমাদের একটা আর কিউব আছে, এখানে আর স্কোয়ার ইন্টু আর, মানে এটাও একটা আর কিউব আছে, এখানে আর স্কোয়ার ইন্টু আর, এটাও আমাদের আর কিউব আছে। অর্থাৎ এখানে যে তিনটা পার্ট আছে, তিনটা পার্টে আমাদের আর কিউব আছে, তিনটা পার্ট থেকে যদি আমি আর কিউব কাটা দেই তাহলে আমাদের রেজাল্ট থাকছে হলো 2/3 অনুপাত এখানে থাকছে 1/3 অনুপাত এটা থাকছে শুধুমাত্র 1। এই যে অনুপাতটা আসলো, এই অনুপাতটা এখনো ভগ্নাংশ আকারে আছে। আমরা এখানে যে অনুপাতটা দেখতে পাচ্ছি সেটা সরাসরি সরল অনুপাত, এখানে কোনো প্রকার মানের আমাদের কোনো ভগ্নাংশ আকারে নাই। তাহলে এইটাকে সরল অনুপাত করার জন্য আমরা এটাকে জাস্ট একটা মান দ্বারা গুণ করে দেই, এমন একটা মান দ্বারা গুণ করে দেই যেন ভগ্নাংশ না থাকে। যেহেতু এখানে ভগ্নাংশ হর আকারে আছে 3, সবাইকে 3 দ্বারা মাল্টিপ্লাই করি। এই পার্টটাকে 3 দ্বারা মাল্টিপ্লাই করলে জাস্ট 2 থাকবে, এইখানে 3 দ্বারা মাল্টিপ্লাই করলে 3 কাটা গিয়ে 1 থাকবে, এখানে 3 দ্বারা মাল্টিপ্লাই করলে আমাদের রেজাল্টটা থাকবে হলো 3। তাহলে অ্যান্সার আসছে 2:1:3। এইটা যদি হয় 2:1:3, আমরা এখন অ্যান্সারটাতে মিলাই দেখি। আমাদের ঘ নাম্বার সঠিক অ্যান্সার আসছে, এখানে আমাদের 2:1:3, এইটা হলো আমাদের সঠিক উত্তর। একটা লম্বা সময় তোমরা আমাদের এই এপিসোডে ছিল বিভিন্ন এমসিকিউগুলো জানার জন্য। এই এপিসোডের আগের এপিসোডে আমি বলেছিলাম এই সব চ্যাপ্টার থেকে এমসিকিউগুলো খুব কম পরিমাণ আসে, কিন্তু যেগুলো আসে সচরাচর প্রায় 90% স্টুডেন্ট এগুলো করে থাকে না। তোমাদের মধ্যে যারা গোল্ডেন এ প্লাস বা শীর্ষ স্থানে যাবে তাদেরকে এই ধরনের একটু ক্রিটিক্যাল যে ম্যাথগুলো আছে এই মানগুলোই তোমাদের পার্থক্য করে দেয়। তোমাদের এরকম যে কোনো সমস্যা সমাধানের জন্য আমরা সাথে আছি। সঙ্গে রাখো ইজি সিরিজ, দেখতে থাকো টেকনিক ইজি এডুকেশন। আল্লাহ হাফেজ।